শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আপনারা শুনছেন লেখক মহিউদ্দিন মোহাম্মদের বই ভোর হলো দোর খোলো, খুকুমণি ওঠরে। আজকে শুনবেন বইটির তৃতীয় পর্ব, বায়ু পরাগায়ন, শয়তান। পাঠ্যপুস্তকে যৌনশিক্ষা অর্থাৎ সেক্স এডুকেশন অন্তর্ভুক্ত করার বিষয়ে একটু কথা বলতে চাই। বিষয়টি অশ্লীল, এ অজুহাতে অনেকেই এর বিরোধিতা করছেন। যৌনশিক্ষা কি আসলেই অশ্লীল? জিব্রাইল। টেক্সটাইল শিল্পের বিকাশ হয়ে একটি বিপদ হয়েছে। যদি কাপড় চোপড় সহজলভ্য না হতো, যদি এখনও আমরা গাছের ছাল বাকল ও গরুর চামড়া পরে ঘুরে বেড়াতাম, তাহলে অন্তত যত্রতত্র অশ্লীল খুঁজে বেড়াতাম না। দীর্ঘকাল ন্যাংটো থাকা জাতি হঠাৎ কাপড় চোপড় পেয়ে খুব শ্লীলতা দেখাচ্ছে। কয়েক দশক আগেও এদেশের মানুষ নেংটি নামে একটি পোশাক পরত। রতিক্রিয়া এ সমাজে খুব একটা গোপন ব্যাপার ছিল না। যে কাজ মানুষ লাখ লাখ বছর ধরে করছে, সে কাজ অশ্লীল হয় কি করে? সে কাজের জ্ঞানকেই বা কি করে বলি অশ্লীল? প্রজনন স্বাস্থ্য বিষয়টি তো শুধু সঙ্গমে সীমাবদ্ধ নয়, এটি একটি ব্যাপক শিক্ষাক্ষেত্র। মানুষের তো সবার আগে এ বিষয়ে শিক্ষা গ্রহণ করা উচিত। আমার তো মনে হয় এটি পিথাগোরাসের উপপাদ্যের চেয়েও জরুরি বিষয়। কোটি কোটি মানুষ আছে যাদের জীবনে আর্কিমিডিস ও ইমাম বুখারি কোনোদিন কাজে আসবে না, কিন্তু প্রজনন স্বাস্থ্য বিষয়ে একটি বই পড়লে তা সারা জীবন কাজে লাগবে। আমাদের অভ্যাস হলো যে জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ সেটি থেকে আমরা তত বেশি দূরে থাকি। এদেশে একটি মূর্খতাপ্রিয় জনগোষ্ঠী রয়েছে যারা সেক্স এডুকেশন বা যৌনশিক্ষা কথাটি শুনলেই ভাবে কোথাও বুঝি দাপাদাপি হচ্ছে, সঙ্গম হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে। এদের মাথায় সারাক্ষণ বাস করে সঙ্গমের দেবতা। এরা বুঝতে চায় না শিশুরা যখন বয়সন্ধিকালে পৌঁছে তখন তাদের শরীর ও মনে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। এ পরিবর্তনগুলোর ব্যাপারে শিশুরা যেন অন্ধকারে না থাকে, এটি নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। মানুষের যে অঙ্গগুলো নিয়ে সমাজ কথা বলতে চায় না, সে অঙ্গগুলোর প্রকৃত পরিচয় ও কাজ কি, এগুলোর কি কি রোগবালাই হয়, এইসব যদি শিশুরা সঠিকভাবে জানতে না পারে, তাহলে গণবিপত্তি অনিবার্য। এ বিপত্তির নমুনা আমরা হরহামেশা দেখছি। সঙ্গম ও ধর্ষণ, এ দুটি যে এক জিনিস নয়, তা তো ছাত্রদেরকে একটি নির্দিষ্ট বয়সে বুঝিয়ে বলতে হবে। নিরাপদ সঙ্গম ও ঝুঁকিপূর্ণ সঙ্গমের পার্থক্যটুকুও তাদের জানা দরকার। অন্যথায় অন্ধকারে থেকে থেকে তাদের ভেতর গড়ে উঠতে পারে নানা বিকৃত যৌনচার। আমার গ্রামে এক শিশুকে তার শিশন্য দেখিয়ে বলা হয়েছিল এটি সাপ। পরদিন তার বাবা মা দেখতে পায় শিশুটি দা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিজেকে সাপমুক্ত করছে। অনেক শিশু না বুঝে গরু ছাগলের সাথে সঙ্গমে লিপ্ত হচ্ছে। কৌতূহলের বশে তারা আবিষ্কার করছে সুখের নতুন নতুন কুয়ো। এরকম বিক্রিয়া সমাজে প্রায়ই ঘটছে, যা আমাদের নজরে আসছে না। সমাজও এমন ভাব ধরে থাকে যেন কিছুই ঘটছে না। সমাজপতিদের সকল উদ্বেগ জেনা ব্যভিচার নিয়ে। মেয়েদের কাছে স্যানিটারি ন্যাপকিন আছে কিনা, ময়লা কাপড় ব্যবহার করার ফলে কারো যৌনীয় জরায়ু ক্ষতিগ্রস্ত হলো কিনা, কোনো মেয়ে শিশু কোথাও মলেস্টেশনের শিকার হলো কিনা, এইসব ব্যাপারে সমাজের কোনো উদ্বেগ নেই। যৌন বিকৃতি এখানে শ্লীল, কিন্তু যৌন শিক্ষা অশ্লীল। উপহার হিসেবে গাছের জননাঙ্গ অর্থাৎ ফুল এদের খুব পছন্দ। ফুলের মালা পেলে এরা খুশি হয়, অথচ নিজের জননাঙ্গকে ভেবে বসে আছে অশ্লীল। জননাঙ্গ বিষয়ক সকল শিক্ষাই অশ্লীল শিক্ষা। যৌন চিকিৎসকের কাছে এখানে খুব গোপনে যেতে হয়। ডাক্তার অমুক চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, এমন সাইনবোর্ড দেখলে বাঙালি হাসাহাসি করে। সুতরাং সেক্স এডুকেশনকে যারা অশ্লীল বলবে, বুঝতে হবে সে নিজেই অশ্লীল প্রাণী, তার চিন্তাভাবনা অশ্লীল।
সে ভুলে যায় তার জন্ম বায়ু পরাগায়নের মাধ্যমে হয়নি, কোনো মেয়ের শরীর গর্ভধারণের উপযোগী কিনা, সঙ্গমের সম্মতিদানের মতো উপযুক্ত বয়সে সে পৌঁছেছে কিনা, যৌনবাহিত রোগ থেকে নিজেকে নিরাপদ রাখার কৌশল তার জানা আছে কিনা, এসব বিষয় কি বিপদ ঘটার আগেই ছেলেমেয়েদের জানানো উচিত নয়? সন্তান জন্মদানের আগে সন্তান লালন পালনের জন্য যে একটি ভালো প্রস্তুতি থাকা দরকার, এটি কি স্কুল ও মাদ্রাসাগুলো ছাত্রছাত্রীদেরকে জানাবে না? এর চেয়ে জরুরি লাইফ স্কিল আর কি হতে পারে? সরকারের উচিত ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এই বিষয়ে আলাদা কোর্স চালু করা এবং ভালো মানের বই প্রণয়ন করা। লজ্জাবতী বানরদের কথায় কান দিলে চলবে না। এ বানরদের কাছে ঘুষ খাওয়া শ্লীল, মারামারি করা শ্লীল, সবাইকে মিথ্যে কথা বলা শ্লীল, ধর্ষণ করা শ্লীল, মাদ্রাসায় শিশু বলৎকার করা শ্লীল, শুধু প্রজনন শিক্ষার মতো জরুরি বিষয় অশ্লীল। পাদটিকা। বিক্রিয়া শব্দটি মহিউদ্দিন মোহাম্মদের তৈরি। এর অর্থ বিকৃত ক্রিয়া বা বিকৃত কাজ। কোরআনের পাখি। শয়তান। হাফিজিয়া মাদ্রাসায় অনেক অত্যাচার নির্যাতনের কথা শোনা যায়। ফাঁস হওয়া বহু ভিডিওতে আমরা দেখেছি। শিশুরা সেখানে বন্দি কয়েদির জীবনযাপন করে। যদি সামগ্রিকভাবে হাফিজিয়া মাদ্রাসা সম্পর্কে মতামত জানতে চাই তাহলে কি বলবেন? জিব্রাইল। পৃথিবীতে একসময় ছাপাখানা ছিল না। বই বলতে এখন যা বুঝি তা ১৫০০ বছর আগের আরবে কল্পনা করা কঠিন ছিল। এই অবস্থায় কোরআনের মতো একটি বড় গ্রন্থকে কিভাবে সংকলন ও সংরক্ষণ করা হবে তা নিয়ে বিপত্তি দেখা দেয়। এর সমাধান হিসেবেই উদ্ভব ঘটেছিল হেফজ বা মুখস্থ প্রথার। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের ফলে মানুষ আজ ঘরে ঘরে কোরআন রাখতে পারছে, কয়েকশো টাকায় কিনতে পারছে পরিপূর্ণ মুদ্রিত কোরআন। ইন্টারনেট বিপ্লবের পর তা আরও সহজ হয়ে গেছে। কয়েক ক্লিকেই আমরা কোরআনের অনুবাদ, তেলাওয়াত, তাফসির এগুলো পেয়ে যাচ্ছি। কোনো অর্থকরী লাগছে না। কোরআন বিনাশ হয়ে যাবে এ ভয় এখন আর নেই। এই অবস্থায় শিশুদের দিয়ে এত বড় একটি বই মুখস্থ করানো, এটি আমার কাছে পাশবিক কাজ মনে হয়। কেন একটি শিশুকে এই তামাশার মধ্য দিয়ে যেতে হবে? তাহলে পৃথিবীতে কোটি কোটি মুদ্রিত কোরআন রেখে লাভ কি? বিশ্বের প্রতিটি বড় লাইব্রেরিতে কোরআনের আদর্শ সংস্করণ রয়েছে। এই সংস্করণ দোকানে দোকানে পাওয়া যাচ্ছে। খলিফা ওসমান যে সংস্করণটিকে স্ট্যান্ডার্ড ঘোষণা করেছিলেন সেটি কি প্রত্যেক মুসলমানের ঘরে নেই? এটিকে নাবালক শিশুদের মাধ্যমে আরও সংরক্ষণ করার অর্থ কী? শিশুরা কি পারছে সংরক্ষণ করতে? কোরআন মুখস্থ করার যে প্রক্রিয়া, সেটি কি কোনো সাধারণ ও স্বাভাবিক ব্যাপার? প্রতিটি আয়াত, প্রতিটি সূরা এখানে নির্ধারিত ক্রম অনুযায়ী মুখস্থ করতে হয়। খুবই মেকানিক্যাল কাজ, মানবিক কোনো পড়াশোনার বিষয় এগুলো নয়। এসবের জন্য মানুষ কম্পিউটার ও রোবট উদ্ভাবন করেছে। কম্পিউটার ১ সেকেন্ডেই কোরআন মুখস্থ করে ফেলতে পারে। বিশ্বের কোটি কোটি কম্পিউটার এখন কোরআনে হাফেজ। একটি সাধারণ স্মার্টফোনও কয়েকশো কোরআন একসাথে মুখস্থ করার ক্ষমতা রাখে। কেউ কেউ বলেন সংরক্ষণ করার জন্য নয়, মানুষ কোরআন মুখস্থ করে সওয়াবের আশায়। বাবা মারা নাকি বেহেশতে যাওয়ার জন্য শিশুদেরকে হাফেজখানায় পাঠিয়ে থাকে। এটি খুব ভ্রান্ত ধারণা। যে কম্পিউটারগুলো কোরআন মুখস্থ করে রেখেছে তারাও কি বেহেশতে যাবে? কোরআন মুখস্থকারী রোবট কি সওয়াব পাচ্ছে? এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে। কিছু কম্পিউটার মানুষের মতো কনসাসনেস লাভ করেছে বা লাভ করার দ্বারপ্রান্তে। কনসাস কোনো কম্পিউটার যদি কোরআন মুখস্থ করে তাহলে তো তাকে বেহেশতে না ঢোকানোর কোনো কারণ দেখি না। গতকাল গুগলের একটি কম্পিউটার সিস্টেম কনসাসনেস লাভ করেছে বলে খবর বেরিয়েছিল এবং এ খবর ফাঁস করার কারণে কোম্পানিটি একজনকে চাকরিচ্যুত করেছে। আমার কথা হলো, শিশুরা তো বাবা মার বেহেশতে যাওয়া নৌকা নয়। আপনি আপনার সন্তানকে
বেহেশতে যাওয়ার কারেন্সি হিসেবে ব্যবহার করতে চান কেন? একটি বই না বুঝে মুখস্থ করে ফেললেই বেহেশতে যাওয়া যায়? বেহেশত কি অবুঝ মুখস্থকারীদের জন্য? যারা বইটি বুঝে বুঝে পাঠ করলো, বইটির বক্তব্য যাদের হৃদয়ে প্রবেশ করলো, তারা বেহেশতে যাবে না? বেহেশতে যাবে শুধু মুখস্থকারী মূর্খ? আমাদের বাবা মাদের পাপ কি এতই বেশি যে সন্তানদের কাঁধে ছাওয়ার না হয়ে তারা আর বেহেশতে যেতে পারবে না? মূলত বাঙালি বা তার নিজস্ব মুখস্থপ্রীতি আল্লাহর উপর চাপিয়ে দিয়েছে। সে ভেবেছে, আমি যেহেতু মুখস্থবিদ্যা পছন্দ করি, তাই আল্লাহও নিশ্চয়ই মুখস্থবিদ্যা পছন্দ করেন। বাঙালির কাছে জ্ঞানী ব্যক্তি কারা? খেয়াল করলে দেখবেন, এদেশে যারা যত মুখস্থ তথ্য আওড়াতে পারে তারা তত জ্ঞানী। চিন্তাশূন্য তোতা পাখির কদর এখানে ঈর্ষণীয়। টেলিভিশনের টকশোগুলো তো দেখবেন, কেউ সুন্দর করে সাল ও নাম পরিবেশন করতে পারলেই তাকে জ্ঞানী বলা হয়। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, চাকরির পরীক্ষা সবখানে বাজছে মুখস্থ বিদ্যার জয়ধ্বনি। হাফিজিয়া মাদ্রাসা এই প্রবণতা থেকেই তৈরি। কোনো কিছু গভীরভাবে অনুধাবন করা, বিশ্লেষণ করা, এ পরিশ্রম বাঙালি করতে চায় না। সে চায় শুধু চোখ বুজে খাটতে। হেফজোখানা তো বটেই, বাঙালির অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানেও গাধার খাটুনি খুব জনপ্রিয়। যে যত বড় গাধা সে তত বড় মেধাবী। একটা সময় ছিল যখন মানুষ মুখস্থ শ্লোক, মুখস্থ ছড়া, মুখস্থ পদ্য, মুখস্থ হাদিস, মুখস্থ সূরা, মুখস্থ পুঁথি এইসব বলে অন্য মানুষকে তাক লাগিয়ে দিত। পীর ফকির দরবেশ এই শ্রেণীর শ্রমবিমুখ মানুষরা এই কৌশলে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করত। সারা বছর ধান খেতে কাজ করা কৃষক যখন হঠাৎ কোনো পীর ফকির দরবেশের মুখে আরবি আয়াত শুনত, ফার্সি গজল শুনত, ধর্মের বাণী শুনত, তখন তার মনে কিছু আধ্যাত্মিক ভাব ও কাল্পনিক ভয় জেগে উঠত। এই ভয় থেকেই সে দান করত ধান, চাল, খুদ। এরকম তাক লাগানো ও ভয় দেখানোর সংস্কৃতি বাংলাদেশে এখনও আছে। সূরা তারাবির চেয়ে খতম তারাবির কদর এখানে বেশি। খতমে তারাবির ইমাম অধিক টাকা ও সম্মান পান। এগুলো এক প্রকার সামাজিক মনোবৈকল্য। কিন্তু এই যে হাজার হাজার হাফিজিয়া মাদ্রাসা বাংলাদেশে আছে, এগুলো কি কোনো অর্থে শিক্ষা প্রতিষ্ঠান বলা চলে? শিক্ষা গ্রহণের জন্য যে সুস্থ পরিবেশ ও কারিকুলাম দরকার, তার কিয়দংশও কি এগুলোতে আছে? নেই। 2 সপ্তাহ আগে রাজশাহীর এক হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রীকে নির্যাতন করে 3 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। পত্রিকার ভাষ্যে, গুরুতর আহত এই ছাত্রীকে চিকিৎসা না দিয়ে মাদ্রাসার একটি কক্ষে 3 ঘন্টা তালাবদ্ধ করে রাখে মাদ্রাসা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে গুরুতর আহত ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার বেলা 11টায় নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার কামালখার রোডে তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসায় এমন ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম হালিমা খাতুন, বয়স 9। সে নগরীর শ্রীরামপুর নদীর ধার এলাকার রিকশাচালক মোহাম্মদ বাদশালীর মেয়ে। পত্রিকাটি আরও লিখেছে, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, 2005 সালে নওগাঁ সাপাহার উপজেলার আলী আহমেদের ছেলে হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ ও তার স্ত্রী জাকিয়া পারভিন রাজশাহীতে এসে 2টি হাফিজিয়া বালক ও বালিকা মাদ্রাসা চালু করেন। অনুমোদনের তোয়াক্কা না করে জান্নাতুল ফিরদাউস হাসিনা হাফিজিয়া মাদ্রাসা ও তাহিফজুল কোরআন মহিলা মাদ্রাসা নামে এই 2টি মাদ্রাসা পাশাপাশি খুলে বসেন। 3 তলা বিশিষ্ট একটি বাসার টপ ফ্লোরে 3টি ছোট ছোট কক্ষের একটিতে এই শিক্ষক দম্পতি বসবাস করেন। আর বাকি 2টি কক্ষে 35-40 জন ছাত্রীকে কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে গাদাগাদি করে রাখা হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, স্যাঁতস্যাঁতে নোংরা 2টি কক্ষে শিক্ষার্থীরা অবস্থান করছে। সেখানেই তারা লেখাপড়া করে। নেই খোলামেলা জায়গা। বাইরে যাতে কোনো ছাত্রী বের না হতে পারে
সেজন্য সবসময় তালাবদ্ধ করে রাখা হয়। ছাত্রীদেরকে মাঝে মধ্যেই নির্যাতন করা হয় বলেও বিস্তর অভিযোগ রয়েছে। মাসখানেক আগে নির্যাতনের শিকার হালিমা খাতুন মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়। ৩-৪ দিন আগে ছাত্রীর মা রূপা বেগম তাকে মাদ্রাসায় রেখে যায়। তবে এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসার শিক্ষক জাকিয়া ছাত্রীদের নির্যাতন করত। নিজের বাসার সব কাজই ওই ছাত্রীদের দিয়ে করিয়ে নিত। নির্যাতনের কারণে এর আগেও ওই মাদ্রাসা থেকে বেশ কয়েকজন ছাত্রী পালিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে ভাটাপাড়া এলাকার এক ব্যক্তি বলেন, আমার ভাগ্নিকে এই মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম, কিন্তু 2 মাস পর জানতে পারলাম আমার ভাগ্নিকে কাজ করিয়ে নেয়ার পাশাপাশি নির্যাতন করা হয়। বিষয়টি জানার পর ভাগ্নিকে ওই মাদ্রাসা থেকে নিয়ে চলে আসি। তিনি আরও বলেন, যতটুকু শুনেছি ওই ছাত্রী বাড়িতে গিয়ে দীর্ঘদিন থাকার কারণে মাদ্রাসার শিক্ষক জাকিয়া তাকে নির্যাতন করে জানালার গ্রিলের ফাঁক দিয়ে ফেলে দেয়। স্থানীয়রা জানান, বেলা 11টায় ওই ছাত্রী 3য় তলার একটি কক্ষের জানালার গ্রিলের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই 3 তলা থেকে কয়েকজন মহিলা তড়িঘড়ি করে নেমে এসে ওই ছাত্রীকে তুলে নিয়ে মেডিকেলের দিকে যেতে দেখেছেন তারা। বেলা 11টার দিকে গুরুতর আহত ছাত্রীকে হাসপাতালে ভর্তি না করিয়ে ওই শিক্ষকের কক্ষে নিয়ে এসে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে দিতে বলেন। প্রায় 2.5 ঘন্টা ধরে পুলিশ ওই কক্ষের সামনে দাঁড়িয়ে দরজা খোলার অনুরোধ জানালেও শিক্ষক জাকিয়া দরজা খুলে দেয়নি। পরে পুলিশ দুপুর 2টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর নুরুজ্জামান টুকুর উপস্থিতিতে দরজা ভেঙে আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুজ্জামান টুকু বলেন, ঘটনা শোনার পর আমি নিজে সেখানে গিয়ে দরজা খুলতে বলি, কিন্তু ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়নি। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তিনি আরও বলেন, যেই জানালার গ্রিলের ফাঁক দিয়ে ওই ছাত্রী পড়ে গিয়েছে বলে মাদ্রাসা দাবি করেছে, কিন্তু কেউ জোরপূর্বক ঠেলে ফেলে না দিলে কোনোভাবেই গ্রিলের ফাঁক দিয়ে ওই ছাত্রী পড়ে যেতে পারবে না। এই হলো কোরআন মুখস্থ করে বেহেশতে যাবার প্রক্রিয়া। যে বাবা মা এই ধরনের কারাগারে তার সন্তানকে পাঠাতে পারে, তার পক্ষে যে কোনো নিষ্ঠুর কাজ করা সম্ভব। শিশুরা কি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারে? এগুলো থেকে পালাতে যদি 10 তলায় উঠেও লাফ দিতে হয়, তাহলে শিশুরা সেটি করতেও পিছপা হবে না। এই ধরনের ঘটনা হরহামেশা ঘটছে। এইসব কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। গত বছর ছাতকের যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলো, সেটির কথা চিন্তা করুন। একটি পত্রিকা লিখেছিল, ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামে 8 বছরের এক এতিম মাদ্রাসা ছাত্রের মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি হাজী ইউসুফ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটে। নির্যাতিত শিশুটির নাম আবু তাহির। সে উপজেলায় রাজপুর গ্রামের বাসিন্দা। 2 মিনিট 6 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, পায়জামা পাঞ্জাবি পরা 3 শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। শিক্ষক তাদের মধ্যে এক শিশুর 2 হাতে আঘাত করছেন। শিক্ষকের পিটুনি খেয়ে শিশুটি উচ্চকণ্ঠে কাঁদতে থাকেন। এরপরেও শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকেন ওই শিক্ষক। এক পর্যায়ে শিশুটি ওই শিক্ষকের পায়ে ধরে। পরে স্টিলের স্কেল দিয়ে ওই শিক্ষক তাকে মারতে থাকেন। এরকম আরও অনেক দোজকি ভিডিও নজরে পড়েছে, যেগুলোর দৃশ্য লিখে বর্ণনা করা সম্ভব নয়। পিটিয়ে হাত পা ফুলিয়ে ফেলা, পিঠ রক্তাক্ত করা, তাহাজ্জুদের আগে ঘুম থেকে জাগিয়ে তোলা, শীতে কম্বল কেড়ে নেওয়া, এমন সব পাশবিক শাস্তি বেহেশতগুলোতে চলে আসছে। বলৎকারের মতো গুরুতর অভিযোগও উঠছে। কয়েকদিন আগে সেপ্টেম্বর 2022 যাত্রাবাড়ির এক মাদ্রাসায় অভিভাবকরা কয়েকজন শিক্ষককে শিশু বলৎকারের সময় হাতে নাতে ধরে গণপিটুনি দিয়েছেন এবং 400 ছাত্রকে তারা মাদ্রাসা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। একটি বই মুখস্থ করানোর জন্য কেন শিশুদেরকে এই ধরনের ভয়ের পরিবেশে ছেড়ে দিতে হবে? না বুঝে কোনো জিনিস মুখস্থ করা, এটাকে কি শিক্ষা বলা চলে? যে ভাষা আমি জানি না
সে ভাষার কোনো কিতাব 1 কোটি বছর পড়লেও কি আমার মূর্খতা ঘুচবে? ঘুচবে না। জীবনের সমস্ত কেরোসিন পুড়িয়ে এই মগজখেকো কাজ করা অর্থহীন। মাস 6 আগে এ বিষয়ে কয়েকজনের সাথে আমি কথা বলেছিলাম, যারা একসময় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। তারা জানালো, যদি 100 জন ছাত্র ভর্তি হয় তাহলে হাফিজ হতে পারে মাত্র 8-10 জন বা 4-5 জন। বাকিরা হয় পালিয়ে আসে অথবা সম্মুখীন হয় নানা মানসিক রোগের। কেউ কেউ পাগল হয়ে যায়। একজনের চিঠি আকারে পাঠানো অভিজ্ঞতা পড়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। এই যে অবস্থা, এটি কি কোনোভাবে গ্রহণযোগ্য? সবার মুখস্থ করার ক্ষমতা কি এক? সবার মেধা কি একই দিকে বিকশিত হবে? সবাই কি তোতা পাখি হওয়ার জন্য জন্মায়? নিশ্চয়ই না। আর এইসব মাদ্রাসার যারা শিক্ষক, তাদের কি শিক্ষকতার কোনো প্রশিক্ষণ আছে? একটি শিশুর সাথে কিভাবে কথা বলতে হবে, তার সাথে কী ধরনের আচরণ করতে হবে, এইসব বিষয়ে কি এই শিক্ষকদের সামান্য ধারণা আছে? কেউ কোনো স্বার্থ হাসিলের লক্ষ্যে একটি বানোয়াট হাদিস বলে দিল, আর আমি বেহেশতের লোভে সন্তানকে এরকম নরকে পাঠিয়ে দেব। কোনো কিছু চিন্তা করব না। পৃথিবীতে এই মুহূর্তে কোরআন মুখস্থ করার দরকার আছে কিনা তা আমি ভেবে দেখব না। আর নবী মোহাম্মদের সময়ে যে সাহাবীরা কোরআন মুখস্থ করতেন, তারা কি শিশু ছিল? আল্লাহ বা আল্লাহর নবী তারা কেউ কি বলেছেন যে তোমরা বাচ্চা বাচ্চা শিশুদের ধরে এনে কোরআন মুখস্থ করাও, তাদের দিয়ে তাহাজ্জুদ পড়াও? মুখস্থ করার এত শখ থাকলে বুড়োরা করুক, আমি আপত্তি করছি না। বাবা মারা করুক, কিন্তু অবুঝ শিশুদেরকে কেন এই কাজে নামানো হচ্ছে? তাদের আনন্দের শৈশবকে নরক করে তোলার দরকার কি? সমাজের উচিত এই জনপ্রিয় মুখস্থ কর্মের বিরুদ্ধে অবিলম্বে সুস্পষ্ট অবস্থান নেওয়া। সখিনা পড়ে মানুষকে তাক লাগানোর কোনো প্রয়োজন এ যুগে নেই। শয়তান, তাহলে কি আপনি হাফিজিয়া মাদ্রাসা একেবারে বন্ধ করে দেওয়ার কথা বলছেন? জিব্রাইল: হ্যাঁ, শিশুদের জন্য এগুলো আমি একেবারে বন্ধ করে দেওয়ার কথাই বলছি। তবে ধর্মপতিরা মুখস্থ করতে চাইলে করুক। কিছু মাদ্রাসা রেখে দেয়া যেতে পারে, যেগুলোতে বয়স্ক লোকজন ভর্তি হয়ে কোরআন মুখস্থ করবে, করে বেহেশতে যাবে। কিন্তু আমি জানি কোনো ধর্মপতি ওগুলোতে ভর্তি হবে না, কারণ নিপীড়ক কখনো নিজেকে নিপীড়ন করতে চায় না। যদি শিশুদের জন্য চালু রাখতেই হয়, তাহলে তাদের বয়স, নিরাপদ বাসস্থান, পাঠদান পদ্ধতি, শিক্ষকদের যোগ্যতা, এইসব বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে। আরেকটি কাজ করা যেতে পারে, বর্তমান হাফিজিয়া মাদ্রাসাগুলোকে আরবি ও ইংরেজি এই দুটি ভাষায় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। এতে উপকার হবে দুটি: এক, মধ্যপ্রাচ্যগামী দক্ষ কর্মীর সংখ্যা বাড়বে। 2, বুঝে বুঝে কোরআন পড়ার সংস্কৃতি চালু হবে। ফলে ওয়াজের ব্যবসা কমে আসবে, কারণ আরবি বাক্য বলে তখন মানুষকে আর চমকে দেওয়ার সুযোগ থাকবে না। বিতর্কিত কমলা লেবু। শয়তান, অনেকের অভিযোগ আপনি প্রায়ই অজনপ্রিয় বিষয় নিয়ে লেখালেখি করেন এবং বিতর্ক সৃষ্টি করেন। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো সামাজিক প্রথাকে হঠাৎ প্রশ্নবিদ্ধ করে তোলেন। এটিকে কিভাবে দেখেন? জিব্রাইল: খুবই অদ্ভুত অভিযোগ। কোনো বিষয়কে অজনপ্রিয় বিষয় বলা হয় কখন? যখন বিষয়টি নিয়ে মানুষ কথা বলতে চায় না, এই তো। আমাকে বলুন, যে বিষয়ে সবাই কথা বলছে, সহমত পোষণ করছে, সে বিষয়ে একজন লেখকের নতুন করে কি বলার থাকতে পারে? সমাজ চায় কনফর্মিটি, সহমত। সহমত পোষণ না করলেই বলা হয় লোকটি বিতর্ক সৃষ্টি করছে, বা তার এই বিষয়ে জ্ঞান নেই। বহু বিষয় আছে যেগুলো নিয়ে বাংলা ভাষায় কথাই বলা যায় না, কেউ বলার প্রয়োজনও অনুভব করে না। সাধারণ বিষয়ের গভীরেও অনেক সময় অসাধারণ বিষয় লুকিয়ে থাকে, যা গড় মানুষদের চোখে ধরা পড়ে না। কেউ যদি এগুলোকে তার লেখায় তুলে আনেন, বা কোনো ঘটনাকে যদি
একজন লেখক নদীর ওই পার থেকে দেখেন, তাহলে বিতর্ক তৈরি হবেই। এটি স্বাভাবিক। মাছি সবসময় ময়লা আবর্জনা খায়। তাকে যদি হঠাৎ সুপেয় জল খেতে দেন, তাহলে তো সে বিদ্রোহ করবেই। মূল ব্যাপারটি এখানে অভ্যাসের। আমাদের জনগণ এমন অনেক কিছুতে অভ্যস্ত যেগুলোর বিরুদ্ধে কথা বলা বিপজ্জনক। আমি অবাক হই, জনগণ যে অধিকার তার অপছন্দের লোকের বিরুদ্ধে চর্চা করতে চায়, সে অধিকার তার নিজের বিরুদ্ধে অন্যকে চর্চা করতে দেয় না। সরল করে বললে, এই দেশে আমজনতার পক্ষে কথা বললে বা তাদের চিন্তার সাথে তাল মেলালে খুব বাহবা পাওয়া যায়। কিন্তু যখনই কোনো বিষয়ে আমজনতার মতের বিরুদ্ধে যাবেন, তাদের কর্মকাণ্ডের সমালোচনা করবেন, তখন সবাই তেড়ে আসবে। আমজনতার ভাবনা যে সবসময় সঠিক নয়, কোনো ব্যাপারে তাদের অবস্থান যে ভুল হতে পারে, এটি এখানে জনগণ মানতেই চায় না। নিজের দোষ ত্রুটির ব্যাপারে আমজনতা একেবারেই ওয়াকিবহাল নয়। কেউ ত্রুটিগুলো দেখিয়ে দিতে চাইলে তাকে নানা দিক থেকে আক্রমণ করা হয়। সরকারের রোগ নিয়ে আপনি সারাদিন লিখতে পারবেন, মন্ত্রী ও রাষ্ট্রের সমালোচনা সারাক্ষণ করতে পারবেন, আমজনতা আপনাকে মাথায় তুলে রাখবে। কিন্তু আমজনতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, সমাজের শেকড় গেড়ে থাকা পাগলাটে প্রথা ও বিশ্বাসের বিরুদ্ধে, আমজনতার পছন্দের কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু লিখতে গেলেই বিপদ। একজন লেখকের কাজ কি? শুধু আমজনতার গুণগান গাওয়া, তাদের সমস্ত কর্মকাণ্ডে সায় দিয়ে যাওয়া? আমি বলছি না যে সরকারের বিরুদ্ধে লিখলে এখানে বিপদ নেই, বরং এক্ষেত্রে বিপদ আরও বেশি। কিন্তু সরকারের মতো এই দেশের আমজনতাও যে স্বৈরাচারী, তারাও যে নিজের বিরুদ্ধে কথা বলাকে পছন্দ করে না, এইটিই মানুষকে বোঝাতে চাচ্ছি। এরকম স্বৈরাচারী পরিবেশে গোলাপ ফুলের সৌন্দর্য কীর্তন ছাড়া একজন লেখক আর কি করতে পারেন? যেহেতু আমি গোলাপ ফুলের পথে হাঁটিনি, তাই আমাকে নিয়ে অনেকে অস্বস্তিতে ভোগেন। তবে সংখ্যাটা অত বেশি নয়, এবং আমি লক্ষ্য করছি তারা কেবল ধর্মীয় সেন্টিমেন্ট থেকেই আমার বিষোদ্গার করেন। তাদের প্রিয় কোনো ওয়াচকারীর সমালোচনা করলে তারা ক্ষেপে ওঠেন। তাদের প্রিয় কোনো প্রথার বিরুদ্ধে অবস্থান নিলে তারা ক্ষেপে ওঠেন। তাদের প্রিয় কোনো বিশ্বাসে ফাটল ধরালে তারা ক্ষেপে ওঠেন। তাদের ক্ষেপে ওঠার কোনো শেষ নেই। আবার কেউ কেউ ধর্মবিরোধী সেন্টিমেন্ট থেকেও আমার প্রতি বিদ্বেষ পোষণ করেন, কারণ আমি আমার বিরোধী পক্ষের মৌলিক অধিকার স্বীকার করি। আমাদের দেশে ধর্মবিরোধী যে শ্রেণীটি আছে, তাদের অনেকেই ধার্মিকদের বা ধর্মান্ধদের মৌলিক অধিকারগুলো স্বীকার করতে চায় না। এই যে নিজের অপছন্দের মানুষদের মৌলিক অধিকার অস্বীকার করার প্রবণতা এদেশে গড়ে উঠেছে, সেটি কি ভেঙে দেওয়া উচিত নয়? ধর্মান্ধরা এখানে প্রগতিশীলদের মৌলিক অধিকারে বিশ্বাস করছে না। কয়েকজন ভিন্নমতের লেখককে তারা কুপিয়ে হত্যা করেছে। আবার প্রগতিশীলদের একটি অংশ, যেটিকে আমি অধোগতিশীল বলে ডাকি, তারা বিশ্বাস করছে না ধর্মান্ধদের মৌলিক অধিকারে। এ অবস্থা তো চলতে দেয়া যায় না। মতপার্থক্য থাকবেই। সমাজের মতের সাথে ভিন্ন মতের সংঘর্ষ প্রাচীনকাল থেকেই চলে আসছে। কিন্তু মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে সমাজকে বিভক্ত থাকলে চলবে না। কারোর সাথে মত বা বিশ্বাসের অমিল দেখা দিলেই তাকে খুন করে ফেলতে হবে, জেলে ঢুকিয়ে দিতে হবে। এই জন্য বলবো, সবার আগে অপছন্দের মানুষদের মৌলিক অধিকার আমাদের স্বীকার করতে হবে। আপনি মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করেন কিনা, এটি প্রিয় মানুষদের প্রতি আপনার আচরণ দ্বারা নির্ধারিত হবে না। এটি নির্ধারিত হবে আপনার অপছন্দের মানুষদের সাথে আপনি কেমন আচরণ করেন তা দ্বারা। বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত না এ গুণটি আয়ত্ত করতে পারবে, ততদিন পর্যন্ত এখানে ভিন্নমতের লেখা বিকশিত হবে না। কোনো সমাজে যদি ভিন্নমতের লেখা বিকশিত হতে না পারে, সে সমাজ তখন স্বয়ংক্রিয়ভাবেই গোয়ালঘরে পরিণত হয়। গোয়ালঘরে ভনভন করতে থাকবে মাছি। কেউ গোবর সাফ করতে এলে বলা হবে, আপনি তো বিতর্ক সৃষ্টি করছেন। আর মানুষ এগুলো গিলগামেশের সময় থেকেই করে আসছে।
বা তারও আগে থেকে। তাই বলে লেখকরা দমে যাননি, দার্শনিকরা চিন্তা করা বন্ধ করেননি। গ্রিকদের ওরাকল অফ ডেলফি আমাদের সমাজে এখনো আছে। কেউ কোনো লেখা পড়ে যদি লেখকের প্রতি বিদ্বেষ পোষণ করেন, তাহলে বুঝতে হবে তিনি ডেলফির ওরাকল। তার লক্ষ্য অ্যাপোলোর মন্দিরের ছোটখাটো পিথিয়া সাজা। এ পিথিয়ারা চিৎকার করবেই। কিশোর কিশোরীদেরকে ভিন্ন চিন্তার বই পড়তে দিতে হবে। ভিন্ন মতের সাথে শৈশব থেকেই যদি তারা পরিচিত না হয়, তাহলে এরাও বেড়ে উঠবে প্রতিক্রিয়াশীল পিথিয়া রূপে। পিথিয়াদের চিন্তাশক্তি থাকে না, উদ্ভাবনশীলতা, সৃষ্টিশীলতা এইসবের সাথে তাদের গড়ে ওঠে শত্রুতা। কিভাবে কোনো বিষয়কে ভিন্ন দৃষ্টিতে দেখতে হয়, কিভাবে কোনো মতের সাথে সহনশীলভাবে দ্বিমত পোষণ করতে হয়, পুরাতন চিন্তা ভেঙে নতুন চিন্তা তৈরি করতে হয়, এই প্রশিক্ষণ ছেলেমেয়েদেরকে শৈশবেই দিতে হবে। অন্যথায় বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষের যে সুপ্ত ক্ষমতা তা অবিকশিত থেকে যাবে। নিরস মৌচাক, শয়তান। তার মানে তরুণদেরকে বা ভবিষ্যৎ প্রজন্মের লেখকদেরকেও আপনি বিতর্কিত বিষয়ে লেখালেখি করতে উৎসাহিত করছেন। জিব্রাইল: হ্যাঁ, লেখালেখি করলে তো বিতর্কিত বিষয় নিয়েই করা উচিত। অবিতর্কিত পানসে বিষয় নিয়ে লিখে লাভ কি? যে বিষয়ে 1 কোটি মানুষ একমত হয়ে বসে আছে, সেই বিষয়ে কোনো লেখক একমত পোষণ করলে কি বিশেষ কোনো উপকার হবে? হবে না। শুধু একটি সংখ্যা বাড়বে। বলা হবে, আগে এই বিষয়ে 1 কোটি মানুষ একমত পোষণ করলেও এখন আমাদের সাথে যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট মানুষ। এইসব করার কোনো মানে হয় না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, নাটক, সাংবাদিক কলাম এগুলো এ পথেই এগিয়েছে। একই পথ, একই প্যাঁচালি। মুক্তভাবে লেখালেখি করার জন্য বা অবিকৃতভাবে চিন্তা প্রকাশ করার জন্য যে ভয়মুক্ত পরিবেশ থাকা দরকার, তা এখানে গড়ে ওঠেনি। এদেশে অনেকেরই ভালো লেখার ক্ষমতা আছে, কিন্তু ভয়মুক্ত পরিবেশের অভাবে তাদের লেখা বিকশিত হচ্ছে না। কি লিখলে কি হয়, এই যে ভয়, এ ভয় যে সমাজে থাকে, সে সমাজে উঁচুমানের সাহিত্যিক, উঁচুমানের দার্শনিক সহজে তৈরি হয় না। কেউ কেউ বলবেন, স্পর্শকাতর বিষয়গুলো বাদ দিয়ে লিখলেই তো হয়। আসলে ব্যাপারটি এরকম নয়। লেখার জগতে সব কিছুই স্পর্শকাতর। যদি শক্তিশালী ভাষায় লেখা হয়, তাহলে খুব সাদামাটা বিষয়ও স্পর্শকাতর হয়ে উঠতে পারে, এমনকি ফিকশনও। বুলগাকোভ ও অরওয়েলের ফিকশন অত্যন্ত স্পর্শকাতর। নবকোভের ফিকশনের বিরুদ্ধে অবসিনিটি বা অশ্লীলতার অভিযোগ আনা হয়েছিল। লরেন্সের ফিকশনগুলো বাংলাদেশের আধুনিক সমাজেও অবসিন হিসেবে বিবেচিত হবে। ইংল্যান্ডের সমাজেও হয়েছিল। ধর্মের ভয়ে মার্লো নিজের মৃত্যু নিজে সাজিয়েছিলেন। রবীন্দ্রনাথের চতুরঙ্গকে এ সমাজ ভালোভাবে নেবে না। বেগম রোকেয়া তো এখনও অনেকের কাছে আপত্তিকর। নজরুল ঈশ্বরের বুকে পদচিহ্ন আঁকতে চেয়েছিলেন। হুমায়ুন আজাদকে ধর্মসৈনিকরা মেরেই ফেলল। কথা হলো, জনগণের জন্য যে স্পর্শকাতর, তা সরকারের জন্য স্পর্শকাতর নয়। আবার সরকারের জন্য যে স্পর্শকাতর, তা জনগণের জন্য স্পর্শকাতর হবে না। বার্ট্রান্ড রাসেলকে যখন নিউ ইয়র্ক সিটি কলেজে অধ্যাপনার আমন্ত্রণ জানানো হলো, তখন উগ্র খ্রিস্টানগণ মিছিল শুরু করল। এই লোক অশ্লীল বইপত্র লেখেন। ম্যারেজ অ্যান্ড মোরালসের মতো চমৎকার একটি বইকে তারা অশ্লীল আখ্যা দিল। এই যে উভমুখী হুমকি, কখনো সরকারের বন্দুক থেকে, কখনো জনগণের ছুরিকা থেকে, এর ভেতর দিয়ে একজন লেখকের যাওয়াটা সহজ কাজ নয়। এ ধরনের স্পর্শকাতরতা বা অনুভূতিতে আঘাত লাগার প্রবণতা, এগুলো এক প্রকার ট্যাবু। এই ট্যাবু ভাঙার একমাত্র উপায় বেশি বেশি স্পর্শকাতর বিষয় নিয়ে লেখা। এ দায়িত্ব তরুণদেরকেই নিতে হবে। জরাগ্রস্ত বৃদ্ধ মানুষেরা এ দায়িত্ব নেবে না। তরুণরা যদি ট্যাবু ভাঙার কাজটি সফলভাবে করতে পারে, আর প্রবীণরা যদি সৎ মনে তরুণদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে,
তাহলে সমাজে ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি হবে, বিকাশ হবে উঁচু সাহিত্য, উঁচু শিল্পকলা, উঁচু বিজ্ঞান ও উঁচু দর্শনের। এমনকি উঁচুমানের ধর্মের জন্য ভয়মুক্ত পরিবেশ থাকা দরকার। যে ধর্ম ভয়ের পরিবেশে চর্চা করা হয় সেটি ধর্ম হিসেবে নিম্নমানের হয়। মানুষ ভয় পেয়ে ধর্ম পালন করলে তারা ধার্মিক হিসেবে উঁচুমানের হয় না। পৃথিবীর বহু দেশ এখন নিম্নমানের ধার্মিক দিয়ে ভরা। এই যে ৯৮% মুসলিমের দেশ বাংলাদেশ, দেশটি সকল মন্দ কাজে পৃথিবীতে এগিয়ে কেন? কারণ এখানে ধার্মিকদের মান ভালো নয়। মানুষ সারাক্ষণ এখানে ভয়ের ভেতর বাস করে। কেউ ভয় দেখায়, কেউ ভয় প্রচার করে। ভয়ে আড়ষ্ট মানুষ ঈশ্বরের কোনো কাজে আসে না। ভীতু দাস প্রকৃতির মানুষকে ঈশ্বর পছন্দ করার কোনো কারণ নেই। ধর্মকে ধর্মসৈনিকদের হাত থেকে মুক্ত করতে হলে ধর্ম নিয়ে বেশি বেশি লেখালেখি করা দরকার। কেউ ধর্মের নামে মানুষের কাঁধে অপধর্ম চাপিয়ে দিলে তার প্রতিবাদ করতে হবে। বিতর্ক তৈরি হবে, এ ভয়ে চুপ করে থাকা ঠিক নয়। ডারউইনের বানর, শয়তান। বই পড়া ও লেখালেখি প্রসঙ্গে এটি আমার শেষ প্রশ্ন। পাঠ্য বইয়ে ডারউইনের বিবর্তন তত্ত্ব পড়ানো নিয়ে অনেকে আপত্তি তোলেন। এই বিষয়ে একটু কথা বলা প্রয়োজন, বললে আলোচনাটা সম্পূর্ণ হতো। জিব্রাইল: ভালো কথা মনে করেছেন। প্রথমত, বিবর্তনবাদ ডারউইনের কোনো তত্ত্ব নয়। ডারউইনের জন্মের বহু আগে থেকেই পৃথিবীতে বিবর্তনবাদ ছিল। ডারউইনের দাদা ইরাসমাস ডারউইনের বইয়েও বিবর্তনের কথা উল্লেখ আছে। মূলত ডারউইনের কাজটা ছিল প্রাণীজগতের বিবর্তন কিভাবে ঘটে তা নিয়ে। কী প্রক্রিয়ায় এক প্রজাতি বিবর্তিত হয় আরেক প্রজাতিতে, তা খুঁজতে গিয়েই ডারউইন প্রস্তাব করেছিলেন থিওরি অফ ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। এই তত্ত্ব নিয়ে এত শোরগোলের কারণ হলো এটি বাইবেল ও কোরআনে বর্ণিত সৃষ্টিতত্ত্বের সাথে সাংঘর্ষিক। মানুষ যে স্বর্গচ্যুত কোনো প্রাণী নয়, মহাবিশ্ব যে মানুষকে কেন্দ্র করে সৃষ্টি হয়নি, এটি এ তত্ত্বে খুব স্পষ্টভাবে ধরা পড়ে। যারা হাজার হাজার বছর ধরে জেনে আসছে যে ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছেন মানুষের জন্য, সব কিছু সৃষ্টি হয়েছে মানুষের খেদমতের জন্য, মানুষ সৃষ্টির সেরা জীব, তারা তো এই তত্ত্বের উপর নাখোশ হবেই। বেহেশতে 2 নরনারী আপেল খেয়েছিলেন বলে পৃথিবীতে জনসংখ্যা 600 কোটি হয়েছে, এমন ধারণার উপর বিবর্তনবাদ একটি বড় আঘাত। এত সুন্দর পোশাক পরা জেনারেল, মুকুট পরা রাজা, নিথিয়া মেনন, এরা সবাই এক প্রকার বানর। এদের উদ্ভব ঘটেছে বানর সদৃশ কোনো হারিয়ে যাওয়া প্রাণী থেকে। এটি হজম করা তো সহজ কাজ নয়। মানুষ এক প্রকার এইপস বা এইপসরা এক প্রকার মানুষ, এই ধরনের কথা তো আদম হাওবাদীদের জন্য বজ্রপাতের মতো। তাই খ্রিস্টান ও মুসলিমরা এই তত্ত্বের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কয়েকটি দেশে এ প্রক্রিয়া এখনও চলছে। বাংলাদেশ এইরকমই একটি দেশ। এখানে সিংহভাগ মানুষ মূর্খ। বিবর্তনবাদ কথাটি শুনলেই তারা মনে করে বানর থেকে মানুষ এসেছে। আসলে ব্যাপারটি এইরকম নয়। বিবর্তনবাদ ও প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব মোটেও এমন নয়। আর বানর থেকে মানুষ এসেছে এ কথা তো ইবনে খালদুনের। ইবনে খালদুন তার মুকাদ্দিমায় মানুষের ইতিহাস আলোচনা করতে গিয়ে এ কথা সরাসরি বলেছেন। ইবনে খালদুন বাংলাদেশের ওয়াচকারীদের কাছে অত্যন্ত প্রিয়। তারা ইবনে খালদুনকে গালাগালি করে না কেন? ডারউইনের তো এ গালি প্রাপ্য নয়। ডারউইন কি তার 3টি বইয়ের কোথাও ইবনে খালদুনের মতো উল্লেখ করেছেন যে বানর থেকে মানুষ এসেছে? মানুষ বানর সদৃশ কোনো প্রাণীর উন্নত বিবর্তিত রূপ, একথা প্রাকৃতিক নির্বাচনবাদের বহু আগে থেকেই পৃথিবীতে চালু ছিল। মুকাদ্দিমা 1377 সালের বই, কিন্তু ডারউইনের অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হয়েছিল মাত্র 1859 সালে। ভয়েস অব দ্য বিগল বা ডিসেন্ট অফ মেন, এ দুটিও 19 শতকের বই। কেউ যদি প্রাচীন গ্রিসের দিকে তাকায় তাহলে দেখা যাবে সেখানেও বিবর্তনবাদের অস্তিত্ব আছে।
মানুষ কোনো সামুদ্রিক প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, এরকম স্পেকুলেশন প্রি সক্রেটিস দার্শনিক অ্যানাক্সিমান্ডার তার সমাজে ছড়িয়েছিলেন। কথা হলো, যারা পড়াশোনা করে না, গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবে না, তারা নির্বোধ প্রতিক্রিয়া দেখাবেই। একজন একটি বিষয়কে হাজার পৃষ্ঠা লিখে ব্যাখ্যা করলেন, প্রমাণাদি দিলেন। তার একটি পাতাও না পড়ে যদি শোনা কথায় তাকে আমি বাতিল করে দিই, তাহলে তো সেটা মানুষসুলভ আচরণ হবে, মানুষসুলভ নয়। আপনি বিবর্তনবাদীদের উপর একটি জরিপ চালান, দেখবেন যে এদের তেমন কেউই ডারউইন বা ওয়ালেস বা ল্যামার্কের লেখা বইগুলো সম্পূর্ণ পড়ে দেখেনি। পড়া দূরের কথা, অনেকে এগুলোর নামও শুনেনি। এমনকি এরা ইবনে খালদুনকেও ভালোভাবে পড়েনি। কেবল মুসলমান লেখক বলে তার নাম নেওয়া হয়ে থাকে। পড়লে তো জানার কথা, মানুষ বানর থেকে এসেছে বা বানর সদৃশ কোনো প্রাণী থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। এ অনুমান ডারউইনের অনেক আগে থেকেই চিন্তাশীল মানুষদের ভেতরে ছিল। ডারউইনকে গালমন্দ করেন এমন কয়েকজন মৌলানার সাথে কথা বলে দেখেছি। তারা কেউই ডারউইনের 3টি বইয়ের কোনো পাতা পড়ে দেখেননি। শুধু পত্রিকা, ফেসবুক ও ইউটিউবে শুনে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আমার কথা হলো, পাঠ্য বইয়ে আপনি ডারউইনকে রাখতে চান না, বেশ, কিন্তু রাখতে চান কাকে? ইবনে খালদুন বা জাহিজকে রাখুন। আমি জানি এখন তারা ইবনে খালদুনেরও বিরোধিতা করবে, তাকে অমুসলিম আখ্যা দিবে, জাহিজকে বলবে মুতাজিলা। আর দামিরি, ইবনে তোফায়েল আল বিরুনি, এরা প্রত্যেকেই বিবর্তনবাদে বিশ্বাস করতেন। আমাদের আল্লামা ইকবালও বিবর্তনবাদের সমর্থক ছিলেন। ইবলিশটা কি তাদের সকলকে অমুসলিম বলবে? আসলে কোনো জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তি তাদের চোখে মুসলমান নয়। তাদের চোখে মুসলমান হলো তারা যারা শুধু চোখ বুজে দোয়া করে, যারা একটু আকাশের দিকে তাকান, স্বাধীনভাবে আল্লাহর সাথে কথাবার্তা বলেন, চিন্তা করেন, তারা কেউই ইবলিসদের চোখে মুসলমান নন। তারা হয় কাফের, না হয় ইসলাম বিদ্বেষী। এই ধরনের পরিবেশে বৈপ্লবিক কোনো তত্ত্ব পড়ানো বিপজ্জনক। আপনার কৌতূহল জাগতে পারে, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব জিনিসটা আসলে কি? এটা কি সত্যি বাইবেল বা কোরআনের সাথে সাংঘর্ষিক? ধরা যাক পৃথিবীতে মাত্র 3টি কাঁঠাল গাছ আছে। কোনো কারণে, সাধারণত এই কারণগুলো হয়ে থাকে জেনেটিক মিউটেশন। 3টি কাঁঠাল গাছে 3 প্রকার কাঁঠাল ধরেছে। 1, প্রথম গাছটির কাঁঠালের বীজই স্বাভাবিক, অর্থাৎ বাংলাদেশে কোনো কাঁঠাল ভাঙলে যেই রকম বীচি পাওয়া যায় সেই রকম। দ্বিতীয়টি, কাঁঠালের বীচি অস্বাভাবিক, যেমন এর আবরণ বা খোসা শক্ত নয় এবং বীচিটি খুব নরম, অর্থাৎ এ বীচি যে কোনো পাখি ও প্রাণী সহজেই খেয়ে ফেলতে পারবে। 3, তৃতীয়টির কাঁঠালে কোনো বীচি নেই। বীচির ভিন্নতার উপর ভিত্তি করে কাঁঠাল গাছগুলোকে আমরা 3টি আলাদা প্রজাতির কাঁঠাল গাছ বলতে পারি। আমি জেনোটাইপ, ফিনোটাইপের আলোচনা এখানে যাচ্ছি না। প্রকৃতিতে কোনো প্রজাতি টিকে থাকবে কিভাবে? বংশবিস্তারের মাধ্যমে। বংশবিস্তার কি? বংশবিস্তার হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বাবা মার শারীরিক বৈশিষ্ট্য বংশগতির নিয়মে সন্তানের শরীরে ফুটে ওঠে। যেমন হাতির ঘরে সবসময় হাতিই জন্ম নেয়, কাঁঠাল গাছের বীজি থেকে সবসময় কাঁঠাল গাছেরই জন্ম হয়। অর্থাৎ বাবা মার শরীরে যে কোষগুলো আছে সেগুলোর জেনেটিক ইনস্ট্রাকশন সন্তানের শরীরে আসে বলেই প্রকৃতিতে কোনো প্রজাতি টিকে থাকে। যে প্রজাতি তার জেনেটিক গুণাবলী সন্তানের শরীরে স্থানান্তর করতে পারে না, সে প্রজাতি প্রকৃতিতে টিকে থাকতে পারে না। এবার আপনি বলুন, কাঁঠাল গাছ 3টির কোনটি প্রকৃতিতে টিকে থাকবে? কোন প্রজাতির গাছটি বংশবিস্তারের মাধ্যমে নতুন চারাগাছ জন্ম দিতে পারবে? তৃতীয় কাঁঠাল গাছটির কাঁঠালে বীচি হয় না, অর্থাৎ এটির কাঁঠাল থেকে কোনো চারা হবে না। ফলে এই গাছটি মারা যাওয়ার সাথে সাথে ওই গাছের যে জাত তারও বিলুপ্তি ঘটবে। দ্বিতীয় গাছটির কাঁঠালে বীচি হয়, কিন্তু এই বীচি অস্বাভাবিক, এর বাইরে কোনো সুরক্ষা আবরণ নেই। ফলে কোনো প্রাণী এ বীচি গিলে খেলে তা হজম হয়ে যাবে। পাখিদেরও এ বীচি খেয়ে ফেলার সম্ভাবনা বেশি, যেহেতু এটি নরম।
ফলে কাঁঠাল থেকে মাটিতে পড়ার পর দৈব পাকে কোনো বিচি যদি বেঁচে যায়, কেবল তাহলেই এ থেকে চারা তৈরি হতে পারে। এবার প্রথম গাছটির দিকে তাকান। এটিতে সুরক্ষা আবরণযুক্ত স্বাভাবিক বিচি উৎপন্ন হয়। এর কোষ হয়তো পশু পাখি খেয়ে ফেলতে পারে, কিন্তু বিচি খাবে না, বা খেলেও খুব একটা হজম করতে পারবে না, আস্ত বের হয়ে যাবে। এ অবস্থায় এ জাতের কাঁঠাল গাছেরই প্রকৃতিতে টিকে থাকার সম্ভাবনা বেশি, কারণ এর বিচি নষ্ট হওয়ার সম্ভাবনা কম। আবার ধরুন, পৃথিবীতে মাত্র 2টি কাঁঠাল গাছ আছে, যেগুলোর বিচি উপরে প্রথম কাঁঠাল গাছটির মতো, অর্থাৎ স্বাভাবিক বিচি, কিন্তু কোনো কারণে বিচির সংখ্যা আলাদা। একটি কাঁঠাল গাছের বিচি হয় 50-60টি, আরেকটি কাঁঠাল গাছের বিচি হয় মাত্র একটি। তাহলে প্রকৃতিতে কোন কাঁঠাল গাছটির বংশবিস্তার করার সম্ভাবনা বেশি? অবশ্যই ওই গাছটির, যেটির কাঁঠালের একাধিক বিচি থাকে। কারণ যেটির কাঁঠালে মাত্র একটি বিচি, সেটির জেনেটিক গুণাবলী পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা কম, কারণ নানা কারণে ওই একটি মাত্র বিচি নষ্ট হয়ে যেতে পারে। কোনো পশু এটিকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে, বা কোনো রোগে এটি পচে যেতে পারে। উপরের দৃশ্যটিকে একটু অন্যভাবেও কল্পনা করতে পারি। মনে করা যাক, কাঁঠাল গাছ দুটির প্রতিটিতেই এক বিচুয়ালা কাঁঠাল ধরে, কিন্তু একটিতে কাঁঠাল ধরে 30টি, আরেকটিতে ধরে মাত্র একটি। এ অবস্থায় দেখা যাবে যে গাছে 30টি কাঁঠাল ধরে সেইটি প্রকৃতিতে দীর্ঘকাল টিকে থাকবে, কারণ একটি কাঁঠালের একটি বিচির চেয়ে 30টি কাঁঠালের 30টি বিচির বংশবিস্তার করার সম্ভাবনা বেশি। এটি ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রকৃতিতে কোনো প্রজাতি টিকে থাকবে কিনা, এটি প্রাকৃতিকভাবেই নির্বাচিত হয়। কোনো দৈব শক্তির হাত এখানে নেই। চারপাশে যত উদ্ভিদ ও প্রাণী আমরা দেখি, তারা প্রাকৃতিকভাবেই টিকে থাকার জন্য নির্বাচিত হয়েছে। যে প্রজাতিগুলো টিকে থাকার উপযুক্ত নয়, তারা বিলুপ্ত হয়ে গেছে। এই ব্যাপারটিকেই বলা হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট মানে মারামারি করে নিজের শক্তি প্রমাণের বিষয় নয়। তবে পাগলেরা ভাবে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এ কথার অর্থ হলো মারপিট ও খুনোখুনি করে টিকে থাকার ক্ষমতা। কত বড় মূর্খতা! কোনো প্রজাতি প্রকৃতিতে সার্ভাইভাল করার জন্য ফিটেস্ট, এটি দ্বারা বোঝায় প্রজাতিটির শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য প্রাকৃতিক নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী, অর্থাৎ প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি তার বেশি। এই যে বংশগতি এবং জেনেটিক মিউটেশনের কারণে লাখ লাখ বছর ধরে প্রজাতিতে শরীর পরিবর্তিত হচ্ছে, এটিই বিবর্তন। বিবর্তনের ফলে কোনো প্রাণীর অনেক প্রজাতি সৃষ্টি হতে পারে, যেহেতু সব মিউটেশন টিকে থাকার জন্য বেনিফিশিয়াল বা উপযোগী নয়। তাই মিউটেশনের ফলে সৃষ্ট সব প্রজাতি টিকে থাকবে না। টিকে থাকবে কেবল সেগুলো, যেগুলো নির্দিষ্ট পরিবেশে বংশবিস্তার করার সুযোগ পাবে। আমি এখানে আরেকটি উদাহরণ দিচ্ছি। উদাহরণটি কাল্পনিক নয়, বাস্তবে এটি ঘটেছে। ধরা যাক, কোনো বনে একটি নির্দিষ্ট জাতের প্রজাপতি বাস করে, যাদের গায়ের রং হালকা সাদা। আবার ওই বনের বৃক্ষগুলোর কাণ্ড, শাখা প্রশাখা এইসবের রঙও হালকা সাদা। এ অবস্থায় হালকা সাদা রঙের প্রজাপতিরা যদি হালকা সাদা রঙের কাণ্ড বা ডালে বসে, তাহলে কোনো পাখির পক্ষে তাদেরকে শনাক্ত শিকার করা কঠিন হবে। ফলে হালকা সাদা রঙের এই প্রজাপতি এইরকম পরিবেশে দীর্ঘকাল টিকে থাকবে। কিন্তু মনে করুন, কোনো একদিন ওই এলাকায় কিছু বড় শিল্প কারখানা স্থাপন করা হলো, যাদের কালো ধোঁয়ার প্রভাবে বনের গাছগুলোর হালকা সাদা রঙের কাণ্ড ডালপালা ছাই রঙের হয়ে গেল। এ অবস্থায় হালকা সাদা রঙের প্রজাপতি ছাই রঙের কাণ্ড বা ডালে বসলে তা সহজেই পাখিদের নজরে পড়বে। ফলে পাখির আক্রমণে এই প্রজাপতির সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু মিউটেশনের কারণে হালকা সাদা রঙের প্রজাপতির ঘরে মাঝে মধ্যে লাল, হলুদ, নীল ও ছাই রঙের প্রজাপতির জন্ম নিতে পারে। তখন কি ঘটবে? তখন দেখা যাবে ছাই রঙের গাছের ভিড়ে লাল, হলুদ, নীল ও সাদা রঙের প্রজাপতি সহজে শনাক্ত করা গেলেও পাখিরা ছাই রঙের প্রজাপতিকে সহজে শনাক্ত করতে পারছে না। এ অবস্থায় ছাই রঙের প্রজাপতি বাদে বাকি সকল উজ্জ্বল রঙের প্রজাপতি বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ
প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে এখানে সাদা রঙের প্রজাপতি ছাই রঙের প্রজাপতিতে বিবর্তিত হলো। তো এখানে বাইবেল, কোরআন এইসব টেনে আনার অর্থ কী? জ্ঞানের কোনো শাখা ধর্মগ্রন্থগুলোর সাথে সাংঘর্ষিক হলেই কি তা বাদ দিতে হবে? ধর্মগ্রন্থগুলো কি জ্ঞান বিজ্ঞানের বই? কয়েকটি ধর্ম বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম হাওয়া। বাঙালি, আমেরিকান, ইংরেজ, আরব সকলেই তাদের বংশধর। প্রাকৃতিক নির্বাচনবাদ বলছে মানুষের যে প্রজাতিটি বর্তমানে টিকে আছে সেটির উদ্ভব ঘটেছে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। প্রজাপতি বা কাঁঠাল গাছের মতো মানুষেরও অনেক প্রজাতি ছিল। এগুলোর আর্কিওলজিক্যাল প্রমাণ রয়েছে, কিন্তু সব প্রজাতি কি এখন আছে? নেই। আছে কেবল সেপিয়েন্সরা, অন্যরা হারিয়ে গেছে। আপনি বলতে পারেন, তাহলে বর্তমানে মানুষ থেকে আর কোনো প্রজাতি তৈরি হচ্ছে না কেন? এখন কি মিউটেশন ঘটছে না? হ্যাঁ, ঘটছে, সবসময়ই ঘটছে। আমাদের মনে রাখতে হবে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন ঘটার জন্য কমপক্ষে 3টি শর্ত পূরণ করতে হয়। 1. কোনো বস্তুর নিজের কপি বা নকল তৈরি করার সক্ষমতা থাকতে হবে। যেমন আইনস্টাইন হলেন আইনস্টাইনের বাবা মার কপি বা নকল। গরুর বাছুর হলো গরুর কপি বা নকল। 2. কপি বা নকল তৈরির যে প্রক্রিয়া সেটি পারফেক্ট হবে না, কিছু ত্রুটি থাকবে। অর্থাৎ আব্দুল আলীর ঘরে আরেকজন হুবহু আব্দুল আলী জন্ম নেবে না। তার চেহারা ও মনের সাথে আব্দুল আলীর চেহারা ও মনের পার্থক্য থাকবে। যেমন নিউটন দেখতে হুবহু নিউটনের বাপ মার মতো নন, তার আচরণও হুবহু তার বাবা মার আচরণের মতো নয়। 3. কপি বা নকল তৈরির ফলে সন্তানের শরীর ও মনে যে পার্থক্যগুলো দেখা দেবে সেগুলো সন্তানের টিকে থাকার ক্ষমতা বা ওই সন্তানের ঘরে নতুন সন্তান জন্মদানের সক্ষমতায় প্রভাব ফেলতে হবে। যেমন কেউ যদি নিষ্ক্রিয় জননাঙ্গ নিয়ে জন্মায় তাহলে সেটি তার বংশবিস্তারের জন্য সহায়ক হবে না। কেউ অন্ধ হয়ে জন্মালে সেটি তার টিকে থাকার সম্ভাবনা কমিয়ে দেয়। ওপরের 3টি শর্ত পূরণ হলেই কেবল ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন ঘটতে পারে। কিন্তু বিবর্তন ঘটার জন্য যে উপযুক্ত ত্রুটি ও মিউটেশন দরকার হয় তা কি সবসময় ঘটে? ঘটে না, হঠাৎ হঠাৎ ঘটে। আবার কোনো প্রাণী যখন সন্তান জন্ম দেয় তখন ওই সন্তানটি মিউটেশনের কারণে একেবারে ভিন্ন প্রজাতির প্রাণী হিসেবে জন্ম নেয় না। মানুষের নাকের জন্য দায়ী যে জিন সেটি যদি বিকৃত হয়ে হাতির সুরের জন্য দায়ী জিনের অনুরূপ না হয় তাহলে তো আমার নাক হাতির সুরের মতো হবে না। আমার এক একটি অঙ্গের জন্য দায়ী এক একটি জিন। এত অসংখ্য জিনের মিউটেশন তো একসাথে এক প্রজন্মে ঘটবে না। আবার মিউটেশনের ফলে যে নতুন শারীরিক বৈশিষ্ট্য দেখা দেবে সেটিকে বংশবিস্তারের মাধ্যমে নতুন প্রজন্মের ভেতর স্থানান্তরের ক্ষমতাও আমার থাকতে হবে। অন্যথায় এই নতুন বৈশিষ্ট্য টিকে থাকবে না। একটি ঘটনা মনে পড়ছে, আমার মনে হয় এটি একটি ভালো উদাহরণ হতে পারে। 1990 সালের দিকে পোল্যান্ডে স্টিফান বিব্রস্কি নামের একজন মানুষ জন্ম নিয়েছিলেন। তার পুরো শরীর ছিল বনের পশুদের মতো লম্বা লোমে ঢাকা। তার মুখ দেখতে ছিল সিংহের মুখের মতো। আমি বিব্রস্কির ছবি দেখেছি। মানুষ বলতে আমরা যা বুঝি তা বিব্রস্কি ছিলেন না। আমেরিকার সার্কাসগুলোতে তাকে নিয়মিত দেখানো হতো। বিব্রস্কি মারা যান 1932 সালে। সম্ভবত মানুষের লোমের জন্য দায়ী যে জিন সে জিন কোনোভাবে মিউটেটেড হয়ে বিব্রস্কির শরীরে সিংহের মতো লোম সৃষ্টি করেছিল। এই মিউটেশন কি বিব্রস্কির জন্য উপকারী? মোটেই না, কারণ এই লোমের কারণে বিব্রস্কির সাথে কোনো নারী সঙ্গম করতে রাজি হবে না। নিথিয়া মেনন কি বিব্রস্কির মতো দেখতে কাউকে বিয়ে করতে রাজি হবেন? হবেন না। ফলে লম্বা ও ঘন লোমের যে মিউট্যান্ট জিন তার সন্তান উৎপাদনের মাধ্যমে অর্থাৎ কপি বা নকল তৈরির মাধ্যমে বিব্রস্কি পৃথিবীতে রেখে যেতে পারবেন না। এই জন্য প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মানুষ প্রজাতি থেকে বিব্রস্কি প্রজাতির উদ্ভব ঘটা কঠিন। কিন্তু কোনো নারী যদি বিব্রস্কির সন্তান গর্ভে নেয়ার জন্য রাজি হয়ে যেত, বা যদি এমন হতো যে বিব্রস্কি তার সময়ে জন্ম নেয়া এরকম লোমোলা আরেকজন নারী মানুষের দেখা পেতেন
এবং ওই লোমওয়ালা নারী বিব্রস্কিকে বিয়ে করতেন, তাহলে হয়তো বিব্রস্কি তার কপি বা নকল পৃথিবীতে রেখে যেতে পারতেন, যা পরবর্তীতে আরও বিবর্তিত হয়ে মানুষ থেকে রূপ নিত সম্পূর্ণ ভিন্ন প্রাণীতে। আমার মনে হয় না 5 কোটি বছর আগে মানুষ দেখতে আপনার বা আমার মতো ছিল। হ্যাঁ, কিছু সাদৃশ্য হয়তো ছিল, যেরকম গরিলা বা শিম্পাঞ্জির সাথে আমাদের সাদৃশ্য রয়েছে। কিন্তু এই হারিয়ে যাওয়া পূর্বপুরুষরা দেখতে আধুনিক সেপিয়েন্সদের মতো ছিল এমনটি মনে না করাই ভালো। শিম্পাঞ্জির সাথে মানুষের জিনের সাদৃশ্য রয়েছে প্রায় 98.5%। মাত্র 1.5% জিন ভিন্ন হওয়ার কারণে আমরা মানুষ, ওরা শিম্পাঞ্জি। কথা হলো, এই যে একটি তত্ত্ব এবং এর সপক্ষে এত প্রমাণাদি, এগুলো তো হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। কেউ যদি ধর্মীয় বিশ্বাসের দাস হয়ে ডারউইনকে গালাগালি করেন, হাক্সলিকে বকাঝকা করেন, তাহলে কি তত্ত্বটি বাতিল হয়ে যাবে? যাবে না। আপনার দ্বিমত থাকতে পারে, একটি তত্ত্ব সম্পর্কে নানা সন্দেহ মনে উকি দিতে পারে, কিন্তু এটিকে ভালো করে না পড়ে, না বুঝে, এর বিপরীতে উঁচুমানের পর্যবেক্ষণ ও তত্ত্ব হাজির না করে শুধু মাইকে নাস্তিক, কাফের ইত্যাদি বললে তো হলো না। হাস্যকর ও উদ্ভট যুক্তি দিয়ে কি কোনো বৈপ্লবিক তত্ত্বকে খারিজ করা সম্ভব? সম্ভব নয়। কিছু পাগল আছে যারা বলে, বানর থেকে মানুষ এসে থাকলে বানরগুলো এখনো রয়ে গেল কেন? তারা মানুষ হয়নি কেন? এই পাগলদের এতটুকু আক্কেলও নেই যে এই অত্যন্ত হাস্যকর প্রশ্নটি একজন গড়বুদ্ধির বাঙালির মাথায় এসে থাকলে সেটি উঁচু বুদ্ধির গবেষক বা লেখকদের মাথায় আরও আগেই আসার কথা। ওই যে, এগুলো হলো পত্রিকা, ফেসবুক, ইউটিউব কুযুক্তিগ্রস্ত এবং ওয়াজের মঞ্চে নৃত্য করার কুফল। কে বা কারা ছড়িয়েছে বানর থেকে মানুষ এসেছে, ব্যাস শুরু হয়ে গেল যুক্তি উদ্ভাবন। এরা যদি সামান্য বুদ্ধিমান হতো তাহলে বুঝতো যে বানর ও মানুষ দুটি আলাদা প্রজাতি, কিন্তু বিবর্তনবাদ অনুযায়ী দুটি প্রজাতিরই উদ্ভব ঘটেছে অন্য একটি বা একাধিক আলাদা প্রজাতি থেকে। ওই হারিয়ে যাওয়া আলাদা প্রজাতিগুলোও ছিল দেখতে অনেকটা আমাদের মতো বা বানরদের মতো। লোমটুকু বাদ দিলে কেশরওয়ালা বিব্রস্কিও তো দেখতে আমাদের মতোই ছিলেন। পাগলদের ধারণা জঙ্গলে যে এখনও বানর রয়ে গেছে বা সব বানর যে আজও মানুষ হয়নি তা একটি গোপন খবর। এ খবর ডারউইন বা ওয়ালেসরা রাখেন না, রাখেন কেবল বঙ্গীয় জ্ঞান বড়ইগণ। যিনি অরিজিন অফ স্পিসিস লিখেছেন, সত্যের খোঁজে দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ালেন, তার মাথায় মামুলি প্রশ্নটি আসেনি, এসেছে বাংলাদেশের ওয়াচকারীদের মাথায়। আমি বলছি না যে ওয়াচকারীরা ডারউইনের তত্ত্বের বিরোধিতা করতে পারবে না, অবশ্যই পারবে, কিন্তু না বুঝেও হাস্যকরভাবে কোনো কিছুর বিরোধিতা করা অর্থহীন। জঙ্গলের বানর যেমন 10 কোটি বছর পর এরকম থাকবে না, তেমনি 20 কোটি বছর পর আধুনিক মানুষও দেখতে আপনার মতো হবে না। আমার কথা হলো, কোনো বিষয়ে একাধিক মত বা তত্ত্ব থাকলে সেটি শিশুদেরকে সৎভাবে জানানো উচিত। একটিকে সামনে এনে আরেকটিকে গোপন করা ঠিক নয়। কেউ আদম হাওয়ার গল্প পড়াতে চাইলে পড়াক, আমার তাতে আপত্তি নেই, কিন্তু প্রকৃতিতে মানুষের উদ্ভব বিষয়ে আদম হাওয়ার গল্পের বাইরেও যে ভিন্ন গল্প আছে সেটি তাদের কাছে গোপন করব কেন? ধর্মগ্রন্থের গল্প ও অরিজিন অফ স্পিসিসের গল্প দুটি তাদেরকে স্বাধীনভাবে পড়তে দিন। ভয় কিসের? তারা বুদ্ধি খাটিয়ে যে কোনো একটিকে বেছে নেবে, অথবা উভয়টিকেই বাতিল করবে। নাকি পছন্দের গল্পটির ওপর আপনার নিজেরই আস্থা নেই? শয়তান, তাহলে বানর থেকে মানুষ এসেছে এ কথাটি সমাজে ছড়ালো কী করে? জিব্রাইল, এটি সম্ভবত গাজী আজমলের প্রাণীবিজ্ঞান বই থেকে ছড়িয়েছে। বইটি উচ্চ মাধ্যমিকে আমাদের পাঠ্য ছিল। ওই বইয়ে একটি ছবি আছে এরকম, বানর সদৃশ বা গরিলা সদৃশ একটি প্রাণী ধীরে ধীরে লাখ লাখ বছর ব্যবধানে তার আদল বদলিয়ে পরিণত হচ্ছে মানুষে। ওয়ালেস, ডারউইন ও ল্যামার্কের কাজের পর এ ধরনের ছবি বা ইলাস্ট্রেশন অনেক শিল্পী এঁকেছেন। সবচেয়ে বিখ্যাত ছবিটি এঁকেছিলেন রুডলফ জালিঙ্গার।
নাম দ্য মার্চ অফ প্রোগ্রেস। গাজী আজমল সম্ভবত এ ছবিটিকেই কোনো প্রকার ডিসক্লেইমার ছাড়া তার বইয়ে ব্যবহার করেছিলেন। আমাদের যেহেতু কোনো কিছুকেই গভীরভাবে তলিয়ে দেখার অভ্যাস নেই, তাই আমরা ধরে নিলাম যে ছবিটি নিশ্চয়ই ডারউইনের আঁকা। ডারউইন নিশ্চয়ই বলেছেন বানর থেকে মানুষ এসেছে। পত্রপত্রিকা, টেলিভিশন, ম্যাগাজিন ও পাঠ্য বইগুলোতে ছবিটি এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে যে বিবর্তন শব্দটি শুনলেই বাংলাদেশের মানুষের মনে এখন ওই ছবিটি ভেসে ওঠে। শয়তান। এখানে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। মানুষ বা অন্যান্য প্রাণীদের যে জটিল গঠন, তাদের শরীরের যে বিস্ময়কর কার্যপদ্ধতি, তা কি এমনি এমনি হওয়া সম্ভব? একটি মোবাইল বা ক্যামেরার যদি কারিগর থাকে, তাহলে মানুষের কারিগর থাকবে না কেন? জিব্রাইল। একটি ঘটনা মনে পড়ছে। হুমায়ুন আহমেদ নামের এক কিশোর সাহিত্যিক পত্রিকায় মন্তব্য করেছিলেন, আমি মনে করি ঈশ্বরের অস্তিত্ব আছে। আমি স্টিফেন হকিংয়ের একটা লেখা পড়লাম, প্রকৃতির মধ্যে কিছু নিদর্শন তো আছেই। তোমাকে একটা যুক্তি দিই, শোনো। এটা আমার সবচেয়ে প্রিয় যুক্তি। তুমি মঙ্গল গ্রহে গিয়েছ, সেখানে গিয়ে দেখলে পাহাড়, পর্বত, পাথর। পাথর দেখে তুমি বলবে বহুকাল থেকে, সেই আদিকাল থেকে পাথরগুলো এভাবেই আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তুমি দেখতে পেলে একটা নাইকন ক্যামেরা, তুমি সেটা হাতে নেবে। তখন তোমাকে বলতেই হবে এর একজন স্রষ্টা আছে। ক্যামেরাটা হাতে নিয়ে তুমি একথা ভাবতে পারবে না যে শূন্য থেকে এটা আপনা আপনি এসে হাজির হয়েছে, কারণ এটা একটা জটিল যন্ত্র। এবার একটু এগিয়ে গেলে কোথা থেকে একটা খরগোশ বেরিয়ে এসে তোমার দিকে তাকালো। নাইকন ক্যামেরা কি করে? ছবি তোলে। খরগোশ কি করে? অনেক কাজই করে। খরগোশের একটা কাজ হলো দেখা। এই খরগোশের চোখ নাইকন ক্যামেরার চেয়ে 1000 গুণ বেশি জটিল। নাইকন ক্যামেরাটা দেখে তোমার যদি মনে হয় যে এর একটা নির্মাতা থাকা দরকার, তাহলে খরগোশের বেলায় এটা তোমার মনে হবে না কেন? আমার প্রথম যুক্তি যদি গ্রহণ করো, আমার দ্বিতীয় যুক্তিটাও তোমাকে গ্রহণ করতে হবে। আমার ধারণা এরকম প্রশ্ন যুক্তি লাখ লাখ মানুষের মনে কিলবিল করে। ওই জনপ্রিয় লেখকের মন্তব্যে যুক্তিটি নিশ্চয়ই বাংলাদেশে আরও জনপ্রিয় হয়েছে। তার উপর ভদ্রলোক ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক যদি এ ধরনের যুক্তি দেন, তখন সাধারণ মানুষজনের কাছে তা সমাদৃত হবে। এটি স্বাভাবিক, কারণ বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক দুটি শব্দেরই ব্র্যান্ড ভ্যালু আছে। তবে এটি ফলস ব্র্যান্ড ভ্যালু। এখানে অধিকাংশ শিক্ষকই ক্লাসরুম শিক্ষক। স্বাধীনভাবে চিন্তা ও পড়াশোনা দুটির কোনোটিই তারা করেন না। ব্যতিক্রম আছে যা এখানে ধর্তব্য নয়। জনাব হুমায়ুন যে বিভাগের শিক্ষক ছিলেন, সে বিভাগেরই এক অধ্যাপক সম্প্রতি মানুষের কঙ্কালে আরবি হরফে আল্লাহ ও মোহাম্মদ লেখা আবিষ্কার করেছেন, যা ইতিমধ্যে অন্য একটি প্রশ্নের উত্তরে আমি উল্লেখ করেছি। সুতরাং বুঝতেই পারছেন, এই ধরনের শিক্ষকদের মন্তব্য আমাদেরকে খুব সতর্কতার সাথে আমলে নিতে হবে। হুমায়ুন যদি মিস্ট্রিসিজমে বুঁদ না হয়ে খোলা মনে পড়াশোনা করতেন, তাহলে বুঝতেন তার যুক্তিটি একটি ভ্রান্ত নকল যুক্তি। প্রাচীন কাল থেকে আদিম মানুষেরা এই ধরনের যুক্তি দিয়ে আসছে। এটিকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ডিজাইন বা ঘড়িতত্ত্ব। 1803 সালে উইলিয়াম প্যালে তার ন্যাচারাল থিওলজি বইয়ে এই যুক্তিটি লিপিবদ্ধ করেছিলেন। প্যালে বলেছিলেন, আপনি যখন কোনো ঘড়ি বা জটিল যন্ত্রপাতির দিকে তাকাবেন, যেমন নাইকন ক্যামেরা, তখন অনুধাবন করবেন যে এই যন্ত্রগুলো কোনো না কোনো বুদ্ধিমান কারিগর দ্বারা তৈরি। একটি ঘড়ির সূক্ষ্ম যন্ত্রাংশগুলো এমনি এমনি জোড়া লাগেনি। কেউ একজন এগুলোকে নিখুঁতভাবে নির্মাণ করেছেন এবং নির্দিষ্ট ডিজাইনের সংযোজন করে সৃষ্টি করা হয়েছে ঘড়ি। ঘড়িটি হুট করে হাওয়া থেকে আসেনি। প্যালে দেখলেন মানুষের শরীরও ঘড়ির মতো জটিল যন্ত্র। চোখ, জিহ্বা, কান, নাক, মগজ, ফুসফুস, হৃৎপিণ্ড, এগুলোকে যন্ত্রাংশ ধরলে মানুষ খুবই কমপ্লেক্স ইনস্ট্রুমেন্ট। শুধু মানুষ নয়, বাঘ, ভাল্লুক, গাছপালা, প্রজাপতি, এইসবের বেলায়ও এটি সত্য। নিশ্চয়ই কেউ একজন এগুলোকে এমন ডিজাইনে সৃষ্টি করেছেন যেন তারা প্রকৃতিতে টিকে থাকতে পারে। এই কেউ একজনকেই পেলে বলেছেন ঈশ্বর। বেশ অ্যাপেইলিং যুক্তি।
মনোমুগ্ধকর, পছন্দসই, প্রিমিটিভ এবং সাদামাটা সব কিছুর জন্য ঈশ্বরকে দায়ী করতে খুব একটা বুদ্ধির প্রয়োজন পড়ে না। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের আগে প্যালের এই ঘড়িতত্ত্ব বা আর্গুমেন্ট ফ্রম ডিজাইনই ছিল জীববৈচিত্র্যকে ব্যাখ্যার সবচেয়ে জনপ্রিয় উপায়। ধর্মগুলোও এর পক্ষে ছিল। সাধারণ মানুষের মনেও এটি ঢুকত খুব সহজে। কিন্তু ডারউইনের তত্ত্ব একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো। তিনি দেখালেন যে জীববৈচিত্র্যকে ব্যাখ্যার আরও সুন্দর উপায় আছে। কাঠঠোকরা পাখির কথাই ধরুন, তার একটি চমৎকার লম্বা ঠোঁট রয়েছে যা দিয়ে গাছের বাকল ছেদা করে সে পোকামাকড় ধরতে পারে। একই সাথে তার একটি লম্বা জিহ্বাও রয়েছে যেটি বাকলের নিচে বাস করা পোকা টেনে আনার জন্য খুব জুৎসই। আবার পাখিটির মাসল বা পেশি এমনভাবে তৈরি যেন ঠোঁটটি দিয়ে সে হাতুড়ির মতো জোরে জোরে গাছের বাকলে আঘাত হানতে পারে। আঘাত করার সময় শরীরের ব্যালেন্স যেন ঠিক থাকে, এই জন্য তার একটি শক্ত লেজও রয়েছে। পাখিটির এই যে সুন্দর ডিজাইন, প্রকৃতিতে টিকে থাকার জন্য উপযুক্ত শরীর, তা কিভাবে এলো? এটি চিন্তা করলে হতবিহ্বল মানুষের কাছে পেলের যুক্তিকে খুব আকর্ষণীয় মনে হবে। কিন্তু ডারউইন বললেন, এই শারীরিক বৈশিষ্ট্যগুলো আসলে ডিজাইন নয়, এগুলো অ্যাডাপ্টেশন। হুট করে বা এক ধাপে এগুলো তৈরি হয়নি। এগুলো এসেছে হাজার হাজার লাখ লাখ ধাপে, নানা পরিবেশে, নানা সময়, নানা রঙের, নানা ঢঙের কাঠঠোকরা জন্ম নিয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে, জেনারেশন টু জেনারেশন এই পাখিগুলোর ঠোঁট, জিহ্বা, লেজ, রং, পাকস্থলী, গলা অর্থাৎ ডিজাইন পরিবর্তিত হয়েছে। এর মধ্যে যে ডিজাইনগুলো নির্দিষ্ট পরিবেশে সবচেয়ে বেশি বাচ্চা উৎপাদন করতে পেরেছে বা বেঁচে থাকতে সক্ষম হয়েছে, সেগুলোই টিকে আছে, অন্যগুলো হারিয়ে গেছে। ব্যাপারটি কিছুটা এরকম। সরল সাদামাটা ডিজাইনের ঘড়ি থেকে ধীরে ধীরে উদ্ভব ঘটেছে জটিল ডিজাইনের ঘড়ির, এবং এই জটিল ঘড়িগুলো সাদামাটা ঘড়ির চেয়ে নিখুঁত সময় দেয় বলেই বাজারে এগুলো টিকে আছে। পৃথিবীতে একসময় স্যান্ড ক্লক বা বালুঘড়ি ছিল। এখন কি আছে? নেই। কারণ সাদাসিধে বালুঘড়ির চেয়ে উন্নত ইলেকট্রিক ও মেকানিক্যাল ঘড়ি মানুষ তৈরি করেছে। ঘড়ির বিবর্তনের সাথে কাঠঠোকরার বিবর্তনের পার্থক্য হলো ঘড়ির উপাদানগুলো মানুষ সংযোজন করেছে এরর অ্যান্ড ট্রায়ালের মাধ্যমে, আর কাঠঠোকরার উপাদানগুলো সংযোজিত হয়েছে প্রাকৃতিকভাবে, প্রজন্মের পর প্রজন্মে, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। হুট করে কেউ আস্ত একটি কাঠঠোকরা সৃষ্টি করে জঙ্গলে ছেড়ে দিয়ে যায়নি। প্রশ্ন জাগতে পারে, তাহলে কি ঈশ্বর নেই? প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কি ঈশ্বর ধারণার সাথে সাংঘর্ষিক নয়? এক্ষেত্রে আমার বক্তব্য হলো না, এ তত্ত্ব ঈশ্বর ধারণার সাথে সাংঘর্ষিক নয়। কারণ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ঈশ্বর প্রশ্নের কোনো সমাধান দেয় না। এটি শুধু বলে আকাশ থেকে কেউ আস্ত প্রাণী সৃষ্টি করে পৃথিবীতে পাঠায়নি। ঈশ্বর আছে কি নেই এ বিষয়ে সুনিশ্চিত উত্তর দেয়া ডারউইনের তত্ত্বের কাজ নয়। আর ডারউইনের তত্ত্ব আগের চেয়ে এখন অনেক বেশি পরিণত, সংহত ও শক্তিশালী। ডারউইনের সময় জিন, অ্যালিল এইসব বিষয়ে জ্ঞান ছিল না বললেই চলে। তার 3টি ফিঞ্চ পাখির কথা মনে পড়ে। একই প্রজাতির পাখি, কিন্তু 3 অঞ্চলে 3 ধরনের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে টিকেছিল। কারণ অঞ্চলগুলোর পরিবেশ ও খাদ্যশস্য একই রকম ছিল না। আধুনিক জেনেটিক্সের জ্ঞান ছাড়াই ডারউইন কেবল সার্ভাইভাল ও অ্যাডাপ্টেবিলিটি বিশ্লেষণ করে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব প্রস্তাব করেছিলেন। জিনবিজ্ঞানের ছোঁয়া এই তত্ত্ব এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক টেকসই ও গ্রহণযোগ্য। দ্বিতীয় লিফলেট, কথা কাটাকাটি। বাঙালি কেন এত মারামারি করে তা নিয়ে আমি দীর্ঘকাল ভেবেছি। পরে দেখলাম যে বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষ কারণ নিয়ে মারামারি করলেও বাঙালি মারামারি করে কোনো কারণ ছাড়াই, অথবা বাঙালির মারামারির কারণ এত তুচ্ছ যে তাকে কারণ বললে ধূলিকণাকেও বলতে হবে নুরি। গত শনিবার সিলেটে 9 এপ্রিল 2022 সিনিয়র জুনিয়র বাঘ বিতণ্ডা নিয়ে এক বাঙালি ছুরি মেরে খুন করেছে আরেক বাঙালিকে। পত্রিকার ভাষ্য, খুনের মূল কারণ কথা কাটাকাটি।
অর্থাৎ তর্কাতর্কি। বাঙালির একটি স্বভাব হলো সে নানা বিষয়ে তর্ক করতে পছন্দ করে এবং তর্কে কখনো হারতে চায় না, যে কোনো উপায়ে জিততে হবে এমনটি স্থির করেই সে তর্কাতর্কি শুরু করে। কথার পিঠে কথা না বললে তার দম বন্ধ হয়ে আসে, কারণ সে কোনো আলোচনায় বিশ্বাস করে না। সে বিশ্বাস করে কেবল তর্ক ও বাহাসে। যেহেতু বাঙালির গড়বুদ্ধি ও বিবেচনাবোধ উন্নত নয়, তাই সে বেশিক্ষণ তর্ক চালিয়ে যেতে পারে না। দুই একটি বাক্য ছুঁড়েই ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লান্তি কাটাতে জড়িয়ে পড়ে হাতাহাতিতে। কথা কাটাকাটি রাশিটি বেশ কৌতূহলোদ্দীপক। কথা দিয়ে যে কাউকে কাটাছেঁড়া করা যায় তা স্ক্যান্ডিনেভিয়ান ও জাপান অঞ্চলের মানুষকে বললে তারা খুব অবাক হবে, ভাববে এ নিশ্চয়ই কোনো মরণাস্ত্র। কথাকে ছুরিকা বা রামদা হিসেবে ব্যবহার করার প্রথা আর কোনো সমাজে চালু আছে বলে আমার জানা নেই। বাঙালি যদি কথা দিয়ে কথা না কেটে বুদ্ধি দিয়ে বুদ্ধি কাটত, তাহলে এত মারামারি হতো না। অধিক কথা মূলত অধিক বুদ্ধিশূন্যতার ফসল। বুদ্ধির প্রখরতা ও কথা বলার দক্ষতা এ দুটি মানুষের ভেতরে একসাথে বিকশিত হয় না। যিনি চমৎকার ভঙ্গিতে কথা বলতে পারেন তিনি চমৎকার ভঙ্গিতে চিন্তা করতে জানেন না। বাকপটুতা চিন্তাপটুতার লক্ষণ নয়। এ কারণে কিছু ব্যতিক্রম বাদে কোথাও তর্কাতর্কি হচ্ছে এমনটি দেখলেই বুঝে নিতে হবে দুটি কম বুদ্ধির মানুষ হাতাহাতিতে লিপ্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রেম যেমন কামের পূর্বরাগ, তেমনি বাঙালির তর্কাতর্কিও মারামারির পূর্বরাগ। তর্কাতর্কি শেষ হলেই এখানে এক পক্ষ আরেক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে হস্ত নিয়ে। হস্তের মুঠোতে ঝকঝক করতে থাকে ছুরিকা, লাঠি, ট্যাটা ও শাবল। মার্চ মাসে 11ই মার্চ 2022 সিলেটের মতোই ময়মনসিংহের নান্দাইলে কথা কাটাকাটির জেরে নিহত হয়েছে সজীব হোসেন নামের এক তরুণ। সে গিয়েছিল বুড়াপীর নামের এক পীরের মাজারে গান শুনতে এবং জড়িয়েছিল তর্কাতর্কিতে। তর্ক করে যখন বাড়ি ফিরছিল তখন অপর পক্ষের তর্ককারীরা আমন্ত্রণ জানালো আজরাইলকে। আজরাইল এসে বিষয়টির সমাধান করে দেন। ফলাফল এক পক্ষ আসমানে, আরেক পক্ষ পুলিশের জালে। পৃথিবীতে আর কোথাও পুলিশ ও আজরাইলকে এত তুচ্ছ কারণে আমন্ত্রণ জানানো হয় না। 2020 সালে গোপালগঞ্জে, তারিখ 3 জুলাই, চর বয়রা নামক এক মসজিদে কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটি শুরু। কিছুক্ষণের মধ্যেই এ কথা কাটাকাটি রূপান্তরিত হয় মানুষ কাটাকাটিতে। রাজু ফকির নামের এক আল্লাহর বান্দা কোপাতে থাকে তুহিন মোল্লা নামে আরেক আল্লাহর বান্দাকে। জুমার নামাজ পরিণত হয় লাশের নামাজে। আল্লাহর ঘর চালাতে কেন এত কমিটি লাগে তা আমার নিকট বোধগম্য নয়। বাঙালি যেহেতু সব কিছুতেই কমিটিবাজি করে, তাই হয়তো সে ধরে নিয়েছে আল্লাহর ঘর চালাতেও কমিটি লাগবে। তারা ভেবেছে আল্লাহ আমাদের মতোই বাঙালি এবং আল্লাহর ঘর হলো বাঙালির ঘর। বাঙালির ঘরে যে ইবাদতের চাইতে বাঙালি পনাই বেশি চলবে, এটি বুঝতে রকেট উদ্ভাবক হওয়ার প্রয়োজন নেই। কোথাও কমিটি হলে বাঙালি সেখানে রাজা হওয়ার গন্ধ পায়। কমিটির বড় পদগুলো বাগাতে সে শুরু করে গোপন বিশ্বযুদ্ধ। কমিটি মনমতো না হলে পদকামী পশুগণ ধারণ করতে থাকে রুদ্রমূর্তি। যেহেতু তাদের মগজে কোনো রোদ নেই, তাই তারা কণ্ঠকেই ব্যবহার করে রোদ হিসেবে। এ রোদ দিয়ে পোড়াতে চায় কমিটিতে স্থান না পাওয়া দুঃখকে। বাংলাদেশ সেই বিরল দেশ যেখানে বিশ্ববিদ্যালয়ের একটি 4 চাকার বাস চালাতেও 80-90 জনের কমিটি লাগে। 2021 সালে কুমিল্লায়, তারিখ 17ই সেপ্টেম্বর, খুতবায় আজান দেয়া নিয়ে আবু হানিফ নামের এক মুসল্লি নিহত হন। বাংলা ট্রিবিউনের ভাষায়, কুড়াখাল গ্রামের মসজিদে জুমার নামাজে জোরে ও আস্তে আজান দেওয়া নিয়ে রেজভি ও সুন্নি মুসল্লিদের মাঝে সংঘর্ষ বাধে। সংঘর্ষবাদী মুসলমানদের সংঘর্ষ সহজে বন্ধ করা যায় না। এজন্য সংঘর্ষ থামাতে আজরাইল আবু হানিফের স্ত্রীকে বিধবা করার উদ্যোগ নেন। আবু হানিফ মরে গিয়ে প্রমাণ করেন এ অঞ্চলে তর্ক এক প্রকার তরবারি এবং বাঙালি মুসলমানের আসল ধর্ম তর্কধর্ম। রাস্তাঘাটে গিজগিজ করে নানা রঙের তর্কধার্মিক। ইসলাম ধর্মের নবী কোনোদিন বাংলাদেশে আসলে আবু জাহেলের ওপর তার সমস্ত রাগ পানি হয়ে যাওয়ার কথা।
ইতিহাসের দিকে তাকালে দেখি বাঙালি আদিকাল থেকেই তুচ্ছ জিনিস নিয়ে মাতামাতি করছে। কোনো বড় চিন্তা, বড় আবিষ্কার, বড় উদ্যোগ, বড় দর্শন, বড় অভিযান বাঙালির ছিল না। শতকের পর শতক ধরে তারা থেকেছে পদানবত। কখনো রাজা, কখনো জমিদার, কখনো বা ঔপনিবেশিক শক্তি তাদেরকে করে রেখেছে সদা পদগ্রস্ত, অর্থাৎ পাগ্রস্ত। একবারও তারা মস্তকগ্রস্ত হওয়ার চেষ্টা করেনি। এমনকি বাঙালি যখন স্বাধীন হয়েছে তখনও পাগ্রস্ততার চর্চা অব্যাহত রেখেছে। পায়ের পেছনে ছুটে ছুটে তারা হয়ে উঠেছে প্রাকৃতিক পাদুকা। অন্যের পায়ের জুতো হতে এরা অধিক পছন্দ করে। এমন পা সর্বস্ব জাতি দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। যারা সারাক্ষণ পদ বা পা নিয়ে উদ্বিগ্ন থাকে তারা প্রাকৃতিকভাবেই সম্মান ও অহংপ্রবণ হয়। সম্মান এক প্রকার ইগো। বাঙালি যে কোনো মূল্যে ওই ইগো রক্ষা করতে চায়। সম্মানের উপর আঘাতকে সে অস্তিত্বের উপর আঘাত মনে করে থাকে। এ কারণে তার অপমান বোধও বেশি। একটু বাতাসে সে অপমানিত বোধ করে। সামান্য ঝড়ো হাওয়াতেই বাঙালি খুঁজে পায় নানা জিনিসের অবমাননা। ফলে তারা যখন তর্ক শুরু করে তখন জান প্রাণ দিয়ে চেষ্টা করে ইগো বা সম্মান রক্ষার। সে জান দেবে কিন্তু মান দেবে না। বাঙালির মান তার প্রাণের চেয়ে বড়। একবার আমার গ্রামে এক চোর নিজের মান রক্ষায় আপন কন্যা শিশুর পেটে ছুরি চালিয়েছিল। উদ্দেশ্য প্রতিপক্ষকে মামলা দিয়ে ঘায়েল করা। বাঙালির বিশ্বাস, কাউকে ঘায়েল করতে না পারলে সম্মান থাকলো কোথায়। গত মঙ্গলবার চট্টগ্রামে, তারিখ 6 এপ্রিল 2022, দুই সম্মানশালী বাঙালি, নাম ফারুক ও ফরহাদ, চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিল। তারা উপভোগ করছিল আইপিএল নামক একটি মাদকের আসর। বাঙালি যেহেতু কোনো কিছু উপভোগ করতে পারে না অথবা উপভোগ করতে গিয়ে লিপ্ত হয় অপভোগে, তাই এই দুই সেনা হঠাৎ শুরু করে খেলা নিয়ে তর্কাতর্কি। একে অন্যের সম্মানের উপর তারা আঘাত হানতে থাকে কণ্ঠযোগে, এবং ভোঁতা কণ্ঠ দিয়ে যখন পর্যাপ্ত রক্তপাত ঘটানো যাচ্ছিল না তখন স্বভাবসুলভ ভঙ্গিতে তারা হাত ও পা খোলে। শুরু হয় হাতাহাতি, লাথালাথি। কিন্তু অস্ত্র হিসেবে হাত পা খুব একটা প্রাণঘাতী নয়। এ কারণে আজরাইল আসমান থেকে মাটিতে নামতে পারছিলেন না। বিষয়টি ফরহাদ টের পেয়েছিল। আজরাইলের ইচ্ছা পূরণ করতে সে দোকান থেকে বেরিয়েই আমন্ত্রণ জানায় সাঙ্গপাঙ্গদের এবং এবং লোহার পাইপ দিয়ে বাড়ি মেরে কেড়ে নেয় ফারুকের জান। খেলা নিয়ে এরকম ঘটনা বাংলাদেশে নতুন নয়। এই রকমটি অহরহ ঘটছে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা কথা কাটাকাটির নামে মাথা কাটাকাটি করছে। খেলার আসর বসেছে ইউরোপে, পুলিশ মোতায়েন করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ নিশ্চয়ই অভূতপূর্ব উন্নতি। জাতি হিসেবে বাঙালি মূলত ইন্দো আর্য জনগোষ্ঠী। সে হিসেবে ভারতীয় বা পাকিস্তানিদেরকেও আমি বাঙালি বলে গণ্য করতে পারি। ফলে বলা যায় কথা কাটাকাটি ও হাতাহাতির যে সংস্কৃতি বাংলাদেশে চালু আছে তা পুরো ভারতবর্ষেরই সংস্কৃতি। কিছুদিন আগেই পাকিস্তানের দুই এমপি লাইভ টক শোতে ঘুষাঘুষি করেছেন। 5 বছর আগে ভারতের বেঙ্গালুরুতে 2016 সালে প্রজেক্টরে টি-20 ক্রিকেট দেখা নিয়ে প্রাণ ঝরেছে এক তরুণের। প্রাণ ঝরার কারণ তর্কাতর্কি। তর্কাতর্কির বিষয় ছিল একটি কুকুরের ডাক। কুকুরটি নাকি খেলার সময় বিঘ্ন ঘটাচ্ছিল। তবে শুরু খেলা নিয়ে নয়, রাজনীতিক ও ধর্মীয় ব্যাপারেও ভারতে নিয়মিত মারদাঙ্গা হচ্ছে। শুনেছি নূহ নবীর ছেলে হামের এক নাতি ছিল, নাম বঙ্গ। বঙ্গ সাহেব এই অঞ্চলে প্রথম বসতি করে প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গরাজ্য। বঙ্গধর্মীয় তর্কাতর্কি ও মারামারির আদি উৎস তিনি কিনা তা খুঁজে বের করতে প্রত্নতাত্ত্বিকরা কাজ করতে পারেন। গতকাল নরসিংদীর রায়পুরায়, তারিখ 10 এপ্রিল 2022, জৈনক আল্লাহর বান্দা নুরুল ইসলাম তার 4 বছরের শিশুকন্যা নুসরাতকে নিয়ে মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন। শিশুটিকে নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন ইমামের পেছনের সারিতে। এ নিয়ে আলাউদ্দিন নামের আরেক আল্লাহর বান্দা আপত্তি তোলেন। আলাউদ্দিনের দাবি, ইমামের পেছনে মেয়ে শিশু থাকলে নামাজ হবে না। দুই আল্লাহর বান্দা মসজিদের ভেতর
একে অন্যের সাথে বাকযুদ্ধ করছে। এই দৃশ্য দেখে ইবলিসের আনন্দ যেন আর ধরছিল না। একটি সামান্য শিশুও নামাজ নষ্ট করার ক্ষমতা রাখে। এটি জেনে আলাউদ্দিনের প্রতিভার উপর ইবলিস খুব খুশি হয়েছিল। সে উভয় পক্ষকে আহ্বান জানালো, তোমরা হাত খোলো, হাত খোলো। কণ্ঠ দিয়ে যুদ্ধ করলে আল্লাহ খুশি হবেন না। ইবলিসের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহকে খুশি করতে বান্দা দুটি হঠাৎ শুরু করলো হস্তকলা। এই হস্তকলা এক পর্যায়ে বিস্তৃত আকার ধারণ করল এবং নুরুল পক্ষের হস্তশিল্পের বলি হয়ে আসমানে চলে গেল আলাউদ্দিনের ভাগ্নে লালচাঁদ মিয়া। কন্যা শিশুটি কারো নামাজ নষ্ট করেছিল কিনা জানি না, কিন্তু দুই নামাজি যে তর্ক করে একজনের প্রাণ নষ্ট করেছে তা চোখ না খুলেই বলতে পারি। যদি বিজ্ঞানের আশ্রয় নিই তাহলে দেখতে পাবো পুরুষদের দাঙ্গাবাজির পেছনে টেস্টোস্টেরন নামক একটি হরমোনের প্রভাব রয়েছে। ব্যাট্রিনোসের এক গবেষণাপত্রে দেখলাম মারামারি, খুন, ধর্ষণ, ছিনতাই প্রভৃতি সহিংস অপরাধের কারণে জেল খেটেছেন এমন কয়েদিদের মাঝে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। ব্যাট্রিনোস আরও দাবি করেছেন খেলাধুলার উত্তেজনাকর মুহূর্তে খেলোয়াড়দের শরীরে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পায়। সাপোলস্কির এক গবেষণায় দেখলাম টেস্টোস্টেরন হরমোন মানুষকে তার সামাজিক মর্যাদা রক্ষা করতে উদ্বুদ্ধ করে। যেহেতু সামাজিক মর্যাদা রক্ষার একটি প্রাচীন পদ্ধতি হলো মারপিট করে প্রতিপক্ষকে হটিয়ে দেওয়া, তাই টেস্টোস্টেরন হরমোনের সাথে মানুষের মারামারি করার প্রবণতার একটি যোগসূত্র লক্ষ্য করা যায়। বাঙালির গড় টেস্টোস্টেরন লেভেল কত আমি জানি না, তবে সংশ্লিষ্ট খাতের গবেষকরা যদি এই ব্যাপারে কিছু অনুসন্ধান করেন তাহলে জাতিটির মারমুখ চরিত্রের সাথে তাদের জৈবিক গঠনের একটি সম্পর্ক অনুধাবন করতে পারব। তাহলে জাতিটির মারমুখ চরিত্রের সাথে তাদের জৈবিক গঠনের একটি সম্পর্ক অনুমান করতে পারব। কেন তারা নানা তুচ্ছ বিষয় নিয়ে মাথা ফাটাফাটি করে, কেন তর্কে শুধু তারা জিততে চায়, হারতে চায় না। এর একটি বায়োলজিক্যাল লিঙ্ক সম্ভবত আছে। বাংলাদেশে ইভলিউশনারি ও নিউরোবায়োলজি নিয়ে কাজ করেন এমন কেউ যদি থাকেন তাহলে আমি আহ্বান জানাবো এই বিষয়টি যেন তারা একটু খতিয়ে দেখেন। ফোনালাপ দ্বিতীয় পর্ব। পাগলা কুকুর। শয়তান, আপনি এখানে নানা তুচ্ছ কারণে বাঙালির মারামারি করার স্বভাব তুলে ধরেছেন এবং বলেছেন যে এইসব মারামারির সূত্রপাত ঘটে মূলত কথা কাটাকাটির জেরে। কিন্তু কথা কাটাকাটির যে প্রবণতা সমাজে দেখা দিয়েছে এটি কিভাবে কমানো যায়? জিব্রাইল, বাঙালি কী কারণে কথা কাটাকাটিতে জড়ায় তার কিছু ইঙ্গিত তো আমি দিয়েছি। এই কারণগুলোর দিকে তাকালেই আমরা সমাধান খুঁজে পাব। প্রথমত, কোন জিনিস গুরুত্বপূর্ণ আর কোন জিনিস তুচ্ছ এটি শনাক্ত করার মতো বুদ্ধি ও প্রজ্ঞা আমাদেরকে আয়ত্ত করতে হবে। খেয়াল করলে দেখা যাবে আমাদের অধিকাংশ কথাবার্তাই তুচ্ছ বিষয় নিয়ে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা তেমন কথাবার্তা বলি না। আমাদের যে জীবনযাপন সেখানে তুচ্ছ প্রথা ও তুচ্ছ বিশ্বাসেরই আধিক্য। আমাদের যে সমাজ সেখানেও তুচ্ছ মানুষেরাই সংখ্যায় বেশি। খুব দূর থেকে দেখা যায় এমন উঁচু ও গুরুত্বপূর্ণ মানুষ এখানে কতজন আছেন। আমাদের যে আইনকানুন সেগুলো খুব ট্রিভিয়াল, আধা নকলামো আধা পাগলামো। মানুষের জীবনে এইসবের বড় কোনো উপকারী ভূমিকা নেই। আমাদের শিক্ষা দীক্ষাও মোটা দাগে তুচ্ছ শিক্ষা। কিছু ডিগ্রি টিগ্রি আর সার্টিফিকেট ছাড়া এই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারি না। মানুষ সারাক্ষণ পেট ও ব্যাংক ব্যালেন্স নিয়ে ভাবছে, জমিজমা ও সঞ্চয়পত্র কেনা নিয়ে উদ্বিগ্ন থাকছে। এগুলো কি কোনো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড? হ্যাঁ, বেঁচে থাকার জন্য একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এ সীমা পার হওয়ার পরও আমরা সেই সব নিয়ে মেতে থাকছি। আমাদের যে ধর্মপরায়ণতা সেটিও তুচ্ছ। মাইকগুলো থেকে যে ঘর ঘর ধ্বনি বের হয় তা খুব তুচ্ছ ধ্বনি। রাজনীতিক নেতারা যেসব কথাবার্তা বলেন তার প্রায় শতভাগই তুচ্ছ কথাবার্তা। এমনকি আমাদের মানসিকতার মানও তুচ্ছ। এই যে এত তুচ্ছতার সমাহার, এখানে কি করে মহৎ মানুষ ও মহৎ চিন্তার বিকাশ ঘটবে?
তুচ্ছতার সাগরে বাস করে তো আপনি তুচ্ছ জিনিস নিয়েই কথা কাটাকাটি করবেন, মারামারিতে জড়াবেন। এ সাগর কারো পক্ষে একা সেচা সম্ভব নয়। এ কাজে মানুষের সম্মিলিত অংশগ্রহণ দরকার। শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে। শিক্ষা মানুষের জঙ্গলি আচরণ অনেকাংশেই কমাতে পারে, যদি তা ভালো মানের শিক্ষা হয়। কি নিয়ে তর্ক করা উচিত, কি নিয়ে উচিত নয়, কার সাথে তর্ক করা নিরাপদ, কার সাথে নিরাপদ নয়, তর্ককারীর আচরণ কেমন হওয়া উচিত, তর্কে জয়ী হওয়ার বাসনা কেন ক্ষতিকর, তর্ক করার জন্য জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, পড়াশোনা ও অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা, এইসব জিনিস শিশুদেরকে শিক্ষার মাধ্যমে শেখাতে হবে। কেউ কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলেই সে শত্রু বনে গেল, আর সহমত পোষণ করলেই বন্ধু হয়ে গেল। এই রকম ধারণা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। আমি সঠিক, আমার বিশ্বাসই শ্রেষ্ঠ, আমার কথার ওপর কোনো কথা নেই, এ ধরনের গোয়ার্তুমি পরিহার করতে হবে। কেউ কিছু বলতে চাইলে সেটি মন দিয়ে শুনতে হবে, শুধু শুনলে হবে না, লোকটি কী কারণে ও কোন দৃষ্টিকোণ থেকে কথাটি বলল সেটিও অনুধাবন করতে হবে। সব মানুষের পায়ের মাপ যে এক নয় তা মনে রাখতে হবে। কখনো নিজের মতামতে অটল থাকবেন না। আমি এক কথার মানুষ। জ্ঞান চর্চায় এই ধরনের কথা বিপজ্জনক। মতামত বিশ্বাস খুব বায়বীয়, ভোলাটাইল। নতুন এভিডেন্স, নতুন পর্যবেক্ষণ আসার পরও যারা পুরাতন মতামতে অটল থাকে তারা গোঁড়া। মতামতকে শক্ত রাখা উচিত নয়, এটিকে ধাতব পাতের মতো নরম রাখতে হবে। তবে পাতটিকে বাক্সবন্দি করা যাবে না। এর ওপর দিয়ে যেন বিরোধী মতের হাওয়া বাতাস চলাচল করতে পারে এটি নিশ্চিত করতে হবে। মতামত বিশ্বাসকে ডিফেন্ড করতে যারা জান প্রাণ বাজি রাখে তাদের থেকে সাবধান থাকা দরকার। মতামত পরিবর্তনের জন্য কাউকে উপহাস করা যাবে না। যিনি মতামত পরিবর্তন করেন না, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন মতামত তৈরি করেন না, তিনি গোয়ার মাত্র। বার্ট্রান্ড রাসেল বলতেন, আই শ্যাল নেভার ডাই ফর মাই বিলিফ, ফর আই মাইট বি রং। তরুণদেরকে ঘন ঘন মত পাল্টানোর অভ্যাস আয়ত্ত করতে হবে। সামাজিক চাপ, খামখেয়ালি, পূর্বপুরুষের বিশ্বাস, রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় ফুটকা, এইসবের বশে মতামত না দিয়ে সত্যের নিরিখে মতামত দিতে হবে। আরেকটি বিষয় হলো, আমরা প্রায়ই অজ্ঞতাকে শক্তি মনে করি। বাংলাদেশে এখন যে যত অজ্ঞ সে তত আত্মবিশ্বাসী। গোয়ার মানুষেরা তর্ক করার সময় খুব আত্মবিশ্বাসী থাকে, ভেরি কনফিডেন্ট। টকশোগুলোতে এটি নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। মানুষ জিহবায় মগজ নিয়ে ঘুরছে, ফেসবুকের দিকে তাকানোই যায় না। সর্বত্র আত্মবিশ্বাসীদের ছড়াছড়ি। আমি বলছি না যে সব কিছুতে আপনাকে স্কেপটিক্যাল হতে হবে। অ্যাবসোলিউট স্কেপটিসিজম ব্রিংস নো গুড। কিন্তু সব কিছুতে শতভাগ নিশ্চিত হয়ে যাওয়াটা সাংঘাতিক রোগ। এই রোগ থেকে মুক্ত হতে পারলে সমাজের কথা কাটাকাটি জনিত মারামারি অনেকটাই কমে আসবে। তবে সবচেয়ে বড় বিষয়, কথা কাটাকাটি যেন হাত কাটাকাটিতে রূপ না নেয়। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কথা বা লেখার জবাবে হাত ও লাঠি চালানো যাবে না। পুলিশি শক্তিকে আমন্ত্রণ জানানো যাবে না। যাদের মুখের চেয়ে হাত আগে বাড়ে তাদেরকে চুপ থাকার ব্যায়াম অনুশীলন করতে হবে। জবাব দিতেই হবে এমন গোধরা ঠিক নয়। মাথা গরম করে কথা বললে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। কারণ হট টেম্পার্ড অবস্থায় মানুষের ভুল করার হার বেড়ে যায়। রেশনাল আচরণ ভুলে গিয়ে সে শুরু করে ইম্পালসিভ আচরণ। ইম্পালস ও ইন্টেলিজেন্স, এই দুইটি তো মানুষের ভেতর একসাথে একই মুহূর্তে থাকে না। ফলে যারা ইম্পালসিভ মানুষ, হুজুকে কর্মকাণ্ডে যারা অভ্যস্ত, তারা কথা বলার সময় প্রায়ই অতিক্রম করে সাধারণ ভদ্রতার গণ্ডি। কারোর সাথে সম্মানজনকভাবেও যে দ্বিমত পোষণ করা যায়, সহনশীলতার সাথেও যে কারোর সাথে কথা কাটাকাটি করা যায়, এটি সে ভুলে যায়। কারণ অন্যের উপর জয়ী হওয়ার বাসনা তাকে পাগল করে তোলে। পাগলের পক্ষে কি বলা সম্ভব কোন জিনিস গুরুত্বপূর্ণ ও কোন জিনিস তুচ্ছ? সম্ভব নয়। মিনি কিংডম, শয়তান। এখানে আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো কমিটি। আমাদের দেশের মানুষ
প্রায়ই নানা কমিটি নিয়ে মারামারিতে জড়ায়। আপনি নিজেও মূল প্রবন্ধে এটি উল্লেখ করেছেন। এই যে সব কিছুতে একটি কমিটি করার প্রবণতা, এটি আসলে কেন ঘটছে? জিব্রাইল: কমিটিবাজি বাঙালির খুবই পুরাতন রোগ। বাঙালি যখন দেখে যে কোথাও করার মতো কোনো কাজ নেই, তখন সে ওখানে একটি কমিটি করে। কমিটি করে সে পৃথিবীকে জানাতে চায়, আমি ঘোড়ার আন্ডায় তা দিচ্ছি। আমি তা না দিলে পৃথিবী থেকে ঘোড়া বিলুপ্ত হয়ে যাবে। বাঙালি কেন এত কমিটি করে তা বুঝতে গিয়ে আমি দেখেছি, তার মনে সবসময় রাজা হওয়ার একটি সুপ্ত বাসনা কাজ করে। কারণ সে দীর্ঘকাল রাজা, বাদশাহ, জমিদার ও ঔপনিবেশিক লাট সাহেবদের অধীনে বাস করেছে। পরাধীন থেকে থেকে মুক্তির যে তীব্র বাসনা সে লালন করেছে, তা বংশ পরম্পরায় তার উত্তরসূরিদের মনেও রয়ে গেছে। এই উত্তরসূরিরা এখনও স্থানীয় লাট সাহেবদের দ্বারা পর্যদুস্ত। বছরের পর বছর ধরে আয় ও মর্যাদা বৈষম্যের শিকার হয়ে বাঙালি প্রতিজ্ঞা করেছে, একদিন আমিও রাজা হব। রাজা হয়ে অন্যদের দেখিয়ে দেব প্রজা হওয়ার কত যন্ত্রণা। এ চিন্তা থেকেই তারা দুধের স্বাদ ঘোলে মেটানোর উদ্যোগ নিচ্ছে। যেহেতু রাজা হওয়ার সুযোগ পৃথিবীতে এখন একেবারেই সীমিত, তাই বাঙালিবৃন্দ বিকল্প উপায়ে রাজা হওয়ার বাসনা পূরণ করছে। এই বিকল্প উপায়ের একটি হলো কমিটি। কমিটির সভাপতি কল্পনায় রাজমৈথুন করে চরিতার্থ করতে থাকেন তার রাজবাসনা। কমিটির উপদেষ্টা, সহ সভাপতি, সেক্রেটারি, সদস্য সবাই মিলে ভান করেন তারা একটি রাজ্য চালাচ্ছেন। এই রাজ্যের তারা একচ্ছত্র অধিপতি। পদানত মানুষ যখন কাউকে পদানবত করার সুযোগ পায়, তখন তার খুশির কোনো সীমা থাকে না। উদাহরণ হিসেবে আমাদের ছাত্রনেতাদের কমিটির কথা বলা যায়। এই কমিটিগুলোর সর্বময় ক্ষমতা দুটি পদে কেন্দ্রীভূত, একটি সভাপতি আর একটি সেক্রেটারি। এ দুজন কমিটির বাদশাহ, বাকিরা পদানবত গোলাম। এই যে বিকল্প উপায়ে বাদশাহী করার সুযোগ, এটি কেনা পেতে চায়। চারদিকে নানা কমিটির সভাপতি, সেক্রেটারি হওয়ার যে দৌড়ঝাঁপ এদেশে চলে, এর মূল কারণ এই কাল্পনিক বাদশাহীর স্বাদ। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বাস চালানোর জন্য ৬৭ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি জাতিটিকে আর কিছু দিক না দিক, নিয়মিত বিরতিতে যে এই ধরনের সংকাণ্ড উপহার দিচ্ছে, এই জন্য নাগরিক হিসেবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। একটি বাস চালাতে যে দেশে এত বড় কমিটি লাগে, সে দেশে সরকার চালাতে যে ভবিষ্যতে ১ কোটি সদস্যের মন্ত্রিপরিষদ লাগবে না, এ কথা নিশ্চিত করে বলা যায় না। আমাদের সরকারি অফিসগুলোর দিকে তাকালেও এমন চিত্রই ফুটে ওঠে। প্রতিটি দপ্তরে কমিটিবাজি চলছে। এমনকি বিশেষ চাকরিজীবী যারা আছেন, তাদেরও প্রতিটি ব্যাচের কমিটি আছে। ছেলেমেয়েরা চাকরির গেজেটের প্রথম দিনেই কমিটি করে ফেলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা বিভক্ত নানা আজেবাজে কমিটিতে। মসজিদগুলোতে কমিটি নিয়ে হাতাহাতি হচ্ছে নিয়মিত। একবার শুনলাম গোরস্থান বিষয়ক একটি কমিটি নিজেদের মধ্যে মারপিট করে একজনকে কবরে শুইয়ে দিয়েছে। এই হলো অবস্থা। বিদেশে গেলেও একই চিত্র দেখতে পাই। বাংলাদেশে মার্কিন রিপাবলিকান পার্টির কোনো কমিটি না থাকলেও আমেরিকায় আওয়ামী লীগ, বিএনপির কমিটি আছে। দেশ থেকে কোনো মন্ত্রী ওখানে গেলে একদল দাঁড়িয়ে থাকে জুতার ঝাড়ু নিয়ে, আরেক দল দাঁড়িয়ে থাকে শুভেচ্ছা স্বাগতমের ব্যানার নিয়ে, এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় মহাযুদ্ধ। একবার এরকম মহাযুদ্ধ থেকে কিছু জুতা এসে আমার কাছে পড়েছিল। এত ময়লা ও ছেঁড়া জুতা আমি জীবনে দেখিনি। এইসব কমিটি নিয়ে কিছু বলতাম না, যদি এগুলোর কার্যক্রম সুস্থ হতো। এই কমিটিগুলোর কোনোটিরই উদ্দেশ্য সৎ বা নির্মোহ নয়। পদাধিকার বলে অন্যের মাথার উপর নিজের পা চালিয়ে দেয় এইসব কমিটির মূল লক্ষ্য। অধিকাংশ কমিটিতেই দেখা যায় সবচেয়ে নিকৃষ্ট লোকটি কমিটির প্রধান সেজেছেন। কোনো পালেই আপনি ভালো গোদা পাবেন না। ট্রেড ইউনিয়নগুলোতেও তাই ঘটছে। গা ও অর্থ, এ দুটির জোরে পদ আপনিই ধরা দিচ্ছে। রাজনৈতিক দলগুলোরও একই অবস্থা। লোক দেখানোর জন্য খুব কাউন্সিলর হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, কিন্তু আসল কাজটি হচ্ছে না।
সভাপতি সেক্রেটারি নির্বাচিত হচ্ছেন ফ্যাসিবাদী পদ্ধতিতে। দলের বড় বোয়ালগুলোর বিরুদ্ধে কেউই প্রতিদ্বন্দ্বিতার সাহস পাচ্ছে না। ফলে এইসব কমিটিকে গণতান্ত্রিক ও জনহিতকর বলার কোনো উপায় নেই।